আসসালামু আলাইকুম। গেম চেঞ্জারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। গেম চেঞ্জারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ শাহির আহমেদ। আমি একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট ক্যাডারে 43তম বিসিএস থেকে কর্মরত আছি। ইতিপূর্বে আমি বেশ কয়েকটি ব্যাংকে জব করেছি। আমার সর্বশেষ কর্মস্থল ছিল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, সেখানে আমি সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলাম। সো আমার প্রোফাইলটা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এছাড়া গেম চেঞ্জারের পূর্ববর্তী সময়ে যারা বিভিন্ন ক্লাসে পার্টিসিপেট করেছেন, কোনো আমাদের কোর্সে এনরোল হয়েছেন, বা ইউটিউবে আমাদের একটা চ্যানেল আছে জব গেম চেঞ্জার, সেই চ্যানেলে ক্লাস দেখেছেন, বা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড আছেন, তারা হয়তো চিনেন। বাট যারা চিনেন না তাদের উদ্দেশ্যে বা তাদের জ্ঞাতার্থে প্রথমে নিজের পরিচয়টি দিচ্ছি। আহ আবার দ্বিতীয়বার বলছি, আমি শেখ শাহির আহমেদ। আজকে আমাদের গেম চেঞ্জার যে প্ল্যাটফর্মটি আছে, এই প্ল্যাটফর্মটির জন্য খুব বিশেষ একটি দিন। কারণ এতদিন ধরে গেম চেঞ্জারের যে অ্যাক্টিভিটি গুলো ছিল, সেই অ্যাক্টিভিটি গুলোর মধ্যে ক্লাস কন্ডাক্ট করা, বা আমি একটু সবাইকে রিকোয়েস্ট করব, যেহেতু আমরা একটা অনলাইন প্ল্যাটফর্মে আছি, অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস করার বেসিক এটিকেট যেটা, সেই এটিকেটটি আশা করছি আমাদের সবারই জানা আছে। তো কাইন্ডলি সবাই একটু জুমে জয়েন করে একটু মিউট করে রাখুন নিজেদেরকে। যখন আমরা কিউ অ্যান্ড এ সেশন করব, অর্থাৎ প্রশ্নোত্তর সেশন করব, তখন আমরা আনমিউট করে কোয়েশ্চেন গুলো করতে পারবো। ঠিক আছে? সো পূর্বেই আমরা সেশনটাকে যেভাবে বলেছি, আমরা সেভাবেই ইন্টারঅ্যাক্টিভ রাখার চেষ্টা করব। অর্থাৎ এই মুহূর্তে আপনার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, কিভাবে আপনি 47তম বিসিএস এর প্রিলিমিনারি প্রস্তুতিটাকে চূড়ান্তভাবে গুছিয়ে নিয়ে আসবেন, এই ব্যাপারগুলো সম্পর্কে আমরা আমাদের অভিজ্ঞতার জায়গা থেকে যেভাবে আপনাদেরকে বলার চেষ্টা করব, ধারণা দেওয়ার চেষ্টা করব। এট দ্য সেম টাইম আপনাদের মনে থাকা যে কোনো কোয়েশ্চেন, এটা যতটা সিলি সাউন্ড করুক না কেন, অ্যাকচুয়ালি কোনো কোয়েশ্চেনই সিলি না, আমরা সেই কোয়েশ্চেন গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সো আজকে আমার সাথে আরো দুজন, আমার কি বলবো, আমার কলিগ বলতে পারেন, আমার আরো সহকর্মী বলতে পারেন, আমার বন্ধু বলতে পারেন। তো তারা আমাদের সাথে থাকবে। একজন হচ্ছে জোহাইর ইউসুফ হাসান, সে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস, ট্যাক্সেশন ক্যাডারে সে যোগদানকৃত 43তম বিসিএস থেকে। আরেকজন আছেন এমডি তৌহিদুল ইসলাম। উনি হচ্ছে চুয়েট থেকে ট্রিপলিতে ব্যাচেলর কমপ্লিট করেছেন, এবং উনি 41তম বিসিএস থেকে ইনফরমেশন ক্যাডারে কর্মরত আছেন। আমাদের তিনজনের মধ্যে প্রথমত একটা কমন যে জায়গাটা, সেটা হচ্ছে আমরা ইতোপূর্বে বাংলাদেশের বেশ কিছু স্বনামধন্য তথাকথিত, যদি কোনো সুগার কোটিং ছাড়া বলি, কোচিং সেন্টার, যারা জব প্রার্থীদেরকে প্রস্তুতি নিতে সহায়তা করে একটা সার্ভিস ফির বিনিময়ে, তো সেরকম প্রতিষ্ঠানগুলোতে আমরা পড়িয়েছি। এটা আমরা বিশেষ ক্যাডার হওয়ার পরে না, আমরা মূলত তিনজনেরই একটা কমন যে জায়গাটা, আমরা আগে শিক্ষক, তারপরে হয়তো গিয়ে আমরা আমাদের চাকরির বাজারে বা চাকরির পরীক্ষাগুলোতে হয়তো নিজেরাও সফলতা পেয়েছি। তো আজকে যখনই আমরা তিনজন, আই এম কোয়াইট শিওর যে আমার বাকি যে দুইজন সহকর্মী আছে, তারাও এটার সাথে একমত হবে। আজকে আমরা যে কথাগুলো বলবো, এই কথাগুলোর মধ্যে দুটো পার্সপেক্টিভ থাকবে। একটি হচ্ছে একজন ক্যান্ডিডেট হিসেবে বা প্রার্থী হিসেবে আমরা যখন প্রিপারেশনটা নিয়েছি, তখন আমাদের চিন্তাধারাটা কি ছিল, আমরা কিভাবে গুছিয়ে প্রিপারেশন নিয়ে অ্যাপারেন্টলি বা আপাত দৃষ্টিতে সফলকাম হয়েছি। এট দ্য সেম টাইম আমরা অ্যাজ টিচার্স, আমরা যখন ক্লাসেস কন্ডাক্ট করেছি, স্টুডেন্টদের সাথে ইন্টারঅ্যাক্ট করেছি, তো তখন তাদের ভেতরে কোন প্রবলেমগুলো আমরা আমাদের দৃষ্টিতে খুঁজে পেয়েছি, এবং কোন বিষয়গুলাকে, কোন অ্যাক্টিভিটি গুলাকে আমরা পটেনশিয়াল রেড ফ্ল্যাগ মনে করি। কিসের জন্য রেড ফ্ল্যাগ মনে করি? আপনার বিসিএস প্রিলিমিনারি কোয়ালিফাই করার পথে বাধা হিসেবে আবির্ভূত হতে পারে এমন যে বিষয়গুলো আমরা জানি, সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে বলে দিব। তো আজকের এই পুরো সেশনটি কোনোভাবেই আমরা খুব নিজেরাই প্ল্যান করেছি যে আমরা কোনোভাবেই সেশনটি 1 ঘন্টার বেশি হবে না। সো অযাচিত জার্গনস, বিভিন্ন ধরনের চিপ মোটিভেশন, বা হচ্ছে শুধু এখানে বাণিজ্যিকীকরণ, এই তিনটার কোনোটাই এখানে মূলত থাকবে না। প্লেন অ্যান্ড সিম্পল শুরুতেই বলে নিব, আমরা এগুলো করছি, এগুলো আমরা চ্যারিটি করছি না। ডেফিনেটলি এটার পেছনে আমাদের পারপাস আছে, কোনো গ্রেটার গোল আছে। তো সেই জায়গা থেকে, যেহেতু গেম চেঞ্জার একটা প্ল্যাটফর্ম, আমরা এখান থেকে জব প্রার্থীদের অর্থের মানে মূল্যের বিনিময়ে সেবা দিচ্ছি, তো এখানে সেটাও কন্টিনিউ থাকবে। বাট বিসিএস নিয়ে যেহেতু অর্গানাইজড ভাবে আমরা এই প্রথম কাজ শুরু করছি, এবং 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা যেহেতু দরজায় করা নাড়ছে, তো সেই জন্য আমরা আপনাদের পক্ষ থেকে ম্যাক্সিমাম পার্টিসিপেশন নিশ্চিত করার জন্য আমরা আমাদের ব্যবসায়িক যে জায়গাটা আছে, সেই জায়গাটায় যতটুকু সম্ভব ছাড় দিয়ে আমরা আসলে আলটিমেট একটা প্রোগ্রাম লঞ্চ করছি। তো আমাদের প্রোগ্রামে আপনাদের পার্টিসিপেট করতেই হবে, ব্যাপারটি এমন নয়। আপনি যদি আজকের সেশনটি এই ঘন্টা খানিকের মতো সময় আপনি এখানে দেন, আই এম কোয়াইট শিওর
অ্যান্ড কনফিডেন্ট যে আপনি যদি 47তম বিসিএস পরীক্ষার্থী হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি নতুন কিছু ইনসাইটস পাবেন এবং আগামী 1-1.5-2 মাস সময় বা 3 মাস সময় আপনি প্রপারলি কাজে লাগিয়ে প্রিলিমিনারি পরীক্ষাটা ভালো করতে পারবেন। তো অনেক লম্বা ইন্ট্রোডাকশন দিলাম। আজকে প্রথম স্পিকার হিসেবে আমি থাকবো। আমি শেষ করলে জোহাইর ইউসুফ হাসান, আমরা এক একজন এক একটা পার্ট আসলে কভার করব। তারপর শেষে আপনাদের এমনি তৌহিদুল ইসলাম ওনারা সাথে থাকবেন, ঠিক আছে? সো উইদাউট ফার্দার ডু লেটস স্টার্ট। সো যেটা বলছিলাম, শুরুতে আমরা কিছু ব্যাকগ্রাউন্ডের বিষয়ে আপনাদেরকে বলার চেষ্টা করলাম যে আজকের ক্লাসের আসলে পারপাসটা কি, বা আমরা আসলে কি ক্যাটার করতে চাচ্ছি আপনাদেরকে। তো হোপফুলি আপনারা ইনিশিয়াল একটা ক্ল্যারিটি পেয়েছেন যে এই সেশনটার মধ্যে আসলে আমরা কি করতে যাচ্ছি। এনিওয়েজ, সো এইখানে প্রথম ব্যক্তিগতভাবে কিছু ইনপুট আগে দিয়ে নিচ্ছি। আপনারা যে পরীক্ষাটায় পার্টিসিপেট করবেন, অর্থাৎ বিসিএস প্রিলিমিনারি যে পরীক্ষাটা আছে, এগুলো সম্পর্কে ইতিমধ্যে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মহল থেকে বিভিন্ন টিচার ইনস্ট্রাক্টরদের থেকে অনেক কিছু আপনারা শুনে এসেছেন, সো আমি কথা বাড়াবো না। তো আমার নিজস্ব অবজারভেশন হচ্ছে বাংলাদেশের জব মার্কেটে বা কম্পিটিটিভ এক্সামের যে অ্যারেনাটা আছে সেখানে সব থেকে টাফেস্ট এক্সাম হচ্ছে বিসিএস প্রিলিমিনারি এক্সাম। কারণ মুখে মুখে গুনতে খুব ভালোই লাগে যে 130 পাইলেই তো মোটামুটি প্রিলি পাস, এটা নিশ্চিত। 200-র মধ্যে 130 নাম্বার মুখে মুখে বানানো খুব সহজ। মুখে মুখে বানানো বলতে মনে মনে মন কলা খাওয়ার মতো। আপনি চিন্তা করতেছেন, হ্যাঁ বাংলাদেশ অ্যাফেয়ার্স এ তো কত আছে, 30 আছে, আমার তো বাংলাদেশ অ্যাফেয়ার্স এর প্রিপারেশন মোটামুটি ভালোই, 30-এ তো আমি 20 বা 22 তো পাবোই, কমে ধরলেও আমি 22 পাবো। এভাবে অনেকে চিন্তা করেন। কাইন্ডলি একটু মিউট করবেন, যারা নতুন জয়েন করছেন একটু মিউট করবেন, যাতে করে আমাদের পরিবেশটা মানে বজায় থাকে, প্রপার একটা এনভায়রনমেন্ট থাকে, যাতে করে আমরা কথা বলতে পারি মন খুলে। হ্যাঁ, আচ্ছা, একটু কাইন্ডলি মিউট করবেন। আমাদের টিম মেম্বার যারা আছেন দেখেন একটু মানে মানে কোথা থেকে নয়েজ আসতেছে, তাকে একটু কাইন্ডলি মিউট করে দিতে ভালো ভালো হয়, ঠিক আছে? রহমত, তুমি কি আছো? তাকে একটু কাইন্ডলি একটু মিউট করে দাও। ওকে, তো যেটা বলছিলাম, তো বাংলাদেশ অ্যাফেয়ার্স এর 30-এর মধ্যে তো আমি মিনিমাম 22 পেলাম, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে আমি 20-এর মধ্যে মিনিমাম 15 পেলাম। তো এইভাবে ভার্চুয়ালি মনে মনে মন কলাকে হিসাব করে দেখবেন নাম্বার 140 পার হয়ে গেছে। হ্যাঁ, বাট রিয়েলিটি বা গ্রাউন্ড রিয়েলিটিটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। আপনাদের অধিকাংশ প্রার্থীর ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষা যখন শেষ করবেন, শেষ করে যে মানে হলে যে সেন্টারে আপনি পরীক্ষা দিচ্ছেন, সেন্টারের বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হবে যে না, আপনি যেই পরীক্ষায় দিয়েছেন মার্কস বোধহয় আপনার 140ই থাকে। হ্যাঁ, 140 থাকতেছে। যেই মনে করেন যে ওই সেন্টারের বাইরে বের হবেন, হ্যাঁ ট্রান্সপোর্টেশনের জন্য ওয়েট করতেছেন, ততক্ষণে দেখবেন যে মনে হচ্ছে না, নাম্বার তো 140 না, বোধহয় 135 বা 36 থাকবে আপনার সর্বোচ্চ হইলে। তো এইভাবে যাত্রা পথ যদি 1-2 ঘন্টাও আপনার রাস্তাঘাটে থেকে আপনার যদি আপনার রুমে, আপনার হোস্টেল রুম হতে পারে, আপনার হলে হলে হতে পারে, বাসা হতে পারে, আস্তে আস্তে দেখবেন যে নাম্বার 100 কি 20 বা 25-এ নেমে আসছে। আর যতক্ষণে মোটামুটি সূর্য ওই দিনের অস্ত যাবে, অর্থাৎ মাগরিবের আজান টাজান হয়ে যাবে, হ্যাঁ ততক্ষণে দেখবেন অনেকের ক্ষেত্রে 90 টাকা জুলুম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে রিয়েলিটি। হ্যাঁ, এটা আমি কোনোভাবে আপনাকে জোক বলতেছি না, দম ফাটানো হাসির কৌতুক না, এটা এটা হচ্ছে বাস্তবতা। তো এইটা কেন হয়? এটা হয় হচ্ছে মূলত কারণ হচ্ছে আমার দৃষ্টিতে দুটা। নাম্বার ওয়ান হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা সম্পর্কে অ্যাওয়ারনেস না থাকা। অ্যাওয়ারনেসটা কি? অ্যাওয়ারনেসটা হচ্ছে, আমি যেটা বলি এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো আলোচনা করব, আমার পরবর্তী স্পিকারও কথা বলবে। অ্যাওয়ারনেস এর মধ্যে আমি আগে এটা বলতেছি, আপনাদের মধ্যে অনেকেই জানেন না যে আপনার প্রিলিতে কতগুলা প্রশ্ন দাগাবেন। হুম, এইটা সম্পর্কে আপনাদের কোনো ক্ল্যারিটি নাই, অনেকেই জানেন না পরীক্ষার হলে যে আপনি ডিসিশন দিবেন। হ্যাঁ, সো এই ক্ষেত্রে যদি আমি আপনাকে বলি, the very first thing that you need to ensure before entering the BCS preliminary exam hall is আপনি আসলে কতগুলা প্রশ্ন দাগাবে, রিগার্ডলেস অফ দা ডিফিকাল্টি লেভেল অফ দা কোয়েশ্চেন। অর্থাৎ প্রশ্ন কঠিন হয়েছে না সহজ হয়েছে, এটা আপনি পরীক্ষার হলে থেকে বাস্তবতা হচ্ছে এটা বোঝা সম্ভব না কারো পক্ষেই। আর এখন মোটামুটি জব প্রার্থীরা প্রত্যেকেই মোটামুটি কম বেশি পড়াশোনা করে। তো সেই ক্ষেত্রে দেখা যায়, যেমন আমি যদি এক্ষেত্রে আমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি প্রিলি পরীক্ষার আগে বাসায় একটা মডেল টেস্টের বই নিয়ে মডেল টেস্ট পরীক্ষা দিতে নিলাম। তো দেখা গেল কি, আমি চিন্তা করলাম যে আচ্ছা আমি তো জানি না আমি কোন স্টাইলে অ্যাপ্রোচ মানে আমি এগোবো, একটা কাজ করি। প্রথমে আমি 2টা এক্সাম দিলাম। প্রথমে একটা এক্সাম দিয়েছিলাম, একটা 2টা এক্সাম দিয়েছিলাম। 2টা এক্সাম দিলাম যে আমি যেগুলা যে প্রশ্নগুলো তথাকথিত বা সো কল্ড আমার কাছে 100% মানে আমি শিওর যে আমার এই মানে কি হচ্ছে, এই প্রশ্ন উত্তরটা আমার হচ্ছে, সেরকম প্রশ্নগুলো শুধু দাগাবো। অর্থাৎ শিওর শর্ট কোয়েশ্চেন দাগাবো, কনফিউজিং কোনো কোয়েশ্চেন দাগাবো না। দেখা গেল যে আমি হয়তো 130টা দাগালাম বা 125টা দাগালাম। হ্যাঁ, দাগিয়ে
এরকম করে আমি 2টা 3টা পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে আমি দেখলাম যে 125টা বা 30টা প্রশ্ন যখন আমি দাগালাম, তখনও দেখি শিওর শট দাগিয়েছি, তারপরও দেখি 12টা 14টা 15টা প্রশ্ন ভুল। দেখেন, 125টা প্রশ্ন থেকে যদি 12টা প্রশ্ন আপনার ভুল হয়, আদতে আপনার সঠিক হচ্ছে কয়টা? 113টা। 113টা সঠিক উত্তরের জন্য আপনি 113 পাচ্ছেন, আর এই 12টা ভুল উত্তরের জন্য আপনার কিন্তু 6 নাম্বার মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে আপনার নাম্বার নেমে আসতেছে 107-এ। এটা কিন্তু মোটেও প্রিলি কোয়ালিফাই করার মতো কোনো মার্ক না, মোটেও না, ইম্পসিবল। ঠিক আছে। আবার দেখলাম কি, আমি আবার নিজেকে ট্রায়াল, নিজেকে আগে চেনার জন্য পরবর্তীতে 2টা 3টা মডেল টেস্ট দিলাম, যেখানে আমি মোটামুটি 150 প্লাস, মানে 160 165 মানে এই রেঞ্জে প্রশ্ন দাগানো শুরু করলাম। দেখা গেল এই 160 প্লাস প্রশ্ন যখন দাগাচ্ছি, তখন আমার এরকম 17টা 18টা বা সর্বোচ্চ গেলে 20টা ভুল হচ্ছে। ব্যাপারটা হচ্ছে, 160টা প্রশ্ন থেকে যদি আপনার 20টা প্রশ্ন ভুল হয়, সেক্ষেত্রে আপনার কারেক্ট হচ্ছে 140, তো 140 আপনি পাচ্ছেন। আর এই 20টা ভুল উত্তরের জন্য আপনার 10 নাম্বার মাইনাস হচ্ছে। তো আপনি মোটামুটি একটা কম্পারেটিভলি একটা সেফ জোনে থাকবেন, মানে এটা আমার রিয়েলাইজেশন ছিল আমার নিজের জন্য। মানে আপনার জন্য কৌশল ভিন্ন হতে পারে, অবশ্যই ভিন্ন হতে পারে। মনে কোনো প্রশ্ন থাকলে রাখেন, আপনার আরো স্যাররা আছে, ওনারা মানে উত্তর দিবেন। তো এই যে আমার নিজের যে মাইন্ডসেটটা আগে তৈরি হয়ে গেল, আমি বুঝলাম প্রশ্ন যত কঠিন হোক যত সহজ হোক, আমাকে মোরললেস 160 +-5, মানে মিনিমাম হলে আমি 155টা দাগাবো, আর সর্বোচ্চ গেলে হয়তো 170টার মতো আমি দাগাবো, কিন্তু এর থেকে কম আমি দাগাবো না। কারণ আমার বোঝা হয়ে গেছিল, আমি যত শিওরই আমি বলি না কেন, এতগুলা টপিক যখন একবারে মাথায় নিয়ে পরীক্ষা দিতে হয়, বাইরে পণ্ডিতের মতো যে যত কথাই বলুক না কেন, কিছু কোয়েশ্চেন ভুল হবেই হবে। পিএসসি কর্তৃক প্রণীত প্রশ্নে উত্তর তাদের কর্তৃক, মানে আপনার হচ্ছে নির্ধারিত উত্তর, এবং আপনি আমি বা কোচিং সেন্টার বা একটা গাইডে দেয়া উত্তর, এটার মধ্যে পার্থক্য থাকবে। তো সব মিলে মিশিয়ে নাম্বারটা ড্রাস্টিক্যালি ফল করে। তো এটা হচ্ছে প্রথম কারণ, যে প্রপার স্ট্র্যাটেজি না থাকার কারণে স্টুডেন্টরা প্রিলিমিনারি পরীক্ষায় ফেল করে। আর সেকেন্ড থিং যেটা, এটা নিজেও এককভাবে একটা বড় কারণ, পাশাপাশি প্রথম কারণটাকে এটা কন্ট্রিবিউট করে। সেটা হচ্ছে কি জানেন, এই পরীক্ষা যত এগিয়ে আসে, অর্থাৎ পরীক্ষা যত নিকটে আসে, মানে আপনার কাছে এগিয়ে আসে, তত অনেকেই চিন্তা করে কি, আমি কি করব, এটা তো ভাই স্কুলের কোনো পরীক্ষা না, যে স্কুলের প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বা তৃতীয় সাময়িক কোনো পরীক্ষা না, যে আপনার সুনির্দিষ্ট সিলেবাস আছে, যে এটুকু পড়লাম, পরে এটুকু রিভাইজ করে আমি পরীক্ষার হলে গেলাম। আপনাকে যেটা বুঝতে হবে, জব এক্সামের কোনো কি নাই, প্রিপারেশনের কোনো শেষ নাই। আপনি সব পড়তে পারবেন না, আপনাকে কিছু লোভ সংবরণ করতে হবে। স্পেশালি আপনার পরীক্ষা যত দ্রুত যত নিকটে চলে আসবে, এতগুলা সাবজেক্ট, বিসিএস পরীক্ষার মানে মূল ডিফিকাল্টিটা এটা না যেখানে প্রশ্ন অনেক কঠিন হয়, ইন্ডিভিজুয়ালি প্রশ্নগুলো খুব সহজই, ইন্ডিভিজুয়ালি যদি চিন্তা করেন। একটা জিনিস মাথায় রাখবেন, পরীক্ষার প্রশ্ন ততক্ষণ সহজ যতক্ষণ পর্যন্ত আপনি এক্সাম হলের বাইরে। আপনাদের মধ্যে অনেকেই আছেন হয়তো 46 প্রিলি দিয়েছেন, বা হয়তো 47 দিবেন, যারা হয়তো দেখা যাবে কি জানেন, কোনো প্রিপারেশন ছাড়াই আপনি 100 পেয়ে যাবেন, হতে পারে, হ্যাঁ, বা 105 পেয়ে যাবেন। তা আপনার মনে মনে হবে কি, আমি তো বিরাট বড় এক পণ্ডিত, না পড়েই তো 105 পেয়েছি, একটু পড়লেই 5-7 দিন পড়লেই বোধহয় 125 পেয়ে যাইতাম। কিন্তু না, মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, এটা হয় না। এই 105 আপনি পাচ্ছেন বিকজ আপনি প্রিভিয়াসলি, আপনি ফ্রম ইউর চাইল্ডহুড আপনি যে পড়াশোনাগুলো করে এসেছেন মাধ্যমিক পর্যায়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে, সেটার কিছুটা রিটেনশন রেট আপনার ছিল, আপনি সমসাময়িক ঘটনা প্রবাহ সম্পর্কে ওয়াকিবহাল, এবং আপনি কমিউনিকেশনে কিছুটা ভালো। এইটার জন্য হয়তো আপনি 105 পেয়েছেন। তো এই 105কে 125-এ পরিণত করতে, 130-এ পরিণত করতে, আপনাকে 105 পেতে আপনি যতটুকু পরিশ্রম করেছেন বা করেনি নাই, তার মিনিমাম 2 গুণ থেকে 3 গুণ পরিশ্রম করতে হবে এই 105কে 130-এ বানাতে। এইটা অনেকে বুঝে না। এবং কেন তারা বুঝতে পারে না, বা কেন পরীক্ষায় যে মূলত ব্লান্ডারটা করে, কারণ তারা, অনেকে আছে শুরু থেকে গুছিয়ে গুছিয়ে পড়তেছে, পরীক্ষার 1 মাস 2 মাস বাকি আছে, সে কোনটা রেখে কোনটা পড়বে বুঝতে পারে না, সব পড়তে যে পুরো প্রিপারেশনটা লেজে গোবরে হয়ে যায়। তো আমার বটম লাইনটা হচ্ছে, আমি আমার নির্ধারিত সময় বেশি নিয়ে ফেলছি, আমার বটম লাইনটা হচ্ছে, শেষ ভাগে আপনি পরীক্ষার এই শেষ সময় এসে, যারা চূড়ান্ত লেভেলের ফাঁকিবাজ, আপনি চাইলেও এখন শুরু থেকে সব গুছিয়ে গুছিয়ে একদম ধরে ধরে পড়তে পারবেন না, সেই সময় নাই, ইটস ইম্পসিবল। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, আমি সবসময় বলি, এটা এমন একটা বক, যে বক কখনো ঝড়ে মারা সম্ভব না, ঝড়ে মরবে না। আপনাকে লাস্ট টাইমে এসে আপনি একদম, যদি মনে করেন আমার এখন চেতনা জাগ্রত হয়েছে, আমি জিরো থেকে প্রিপারেশন শুরু করবো, নো, এখন আপনার জিরো থেকে সব পড়ার সময় নাই। পরীক্ষায় পার্টিসিপেট করতে চান, আপনাকে এখন সিলেক্টিভ পড়তে হবে। এট দ্য সেম টাইম আপনি আজকে থেকে 6 মাস আগে থেকে বা 1 বছর আগে থেকে পড়তেছেন, কোন একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন, এখন আপনি প্রিলির জন্য প্রিপারেশন নিচ্ছেন, সেক্ষেত্রেও আপনাকে এখন সিলেক্টিভ মেথডে পড়াশোনা করতে হবে। সব যদি পড়তে চান, আপনার মনে থাকবে না, এবং আপনি কিছু জিনিস ভুলবেন, ইটস কমপ্লিটলি নর্মাল এন্ড ন্যাচারাল।
এটা খুব স্বাভাবিক বিষয়। তো আদতে আমরা গেম চেঞ্জারের পক্ষ থেকে এখন যেটা করব, আপনার এখন বিষয়ভিত্তিক আপনার বিশ্লেষণ এখনই শুনতে পাবেন। আমরা যেটা প্ল্যান করেছি, আমরা যারা 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিবে, সময়টা প্রথমত আপনাদের বিজ্ঞপ্তিতে বোধহয় ডেডলাইন দেওয়া ছিল এপ্রিলের মধ্যে পরীক্ষা হতে পারে, বাট এখন আমরা বিভিন্ন মানে বিশ্বস্ত সূত্রে বিভিন্ন জায়গা থেকে যেটা শুনতে পাচ্ছি, একটা কথা প্রচলিত আছে যে পরীক্ষাগুলা মানে জুনে চলে যেতে পারে আর কি, এরকম একটা কথা শোনা যাচ্ছে। তো জুনে চলে যাবে এইটা মনে করে আবার হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। বিং এ স্মার্ট ক্যান্ডিডেট, ইউ নিড টু প্রিপেয়ার ফর দ্য ওর্স্ট কেস সিনারিও। তো আপনাকে ধরতে হবে পরীক্ষা এপ্রিলেই হতে পারে। যদি সেটা হয়, এখানে যারা জয়েন করেছেন, যেহেতু আমরা একটা মানে মুসলমান প্রধান দেশ, আমরা জানি সামনে একটা সময়, বিশেষ একটা মাস আসতেছে, রমজান মাস। তো রমজান মাসে স্বাভাবিকভাবে আমরা একটু ধর্মকর্ম পালনে মনোযোগী দেই, উইচ ইজ ভেরি নর্মাল এবং দেওয়া উচিত। এই কারণেও দেখা হয় অনেকে আমাদের পড়াশোনার যে স্বাভাবিক ফ্লো, এটাকে আমরা বজায় রাখতে পারি না। হ্যাঁ, মাইন্ড বডি সাপোর্ট দেয় না। তো আমরা মূলত প্রথম কথা, আগে একটা জিনিস আমরা নিজেরা, যেহেতু নিজেরা এই জায়গাটা পার করে এসেছি এবং অনেককে পার হতে সহায়তাও করেছি, সেই জায়গা থেকে আমরা যেটা বলতে পারি যে এই মুহূর্তে আপনাকে সিলেক্টিভ করতে হবে। তো আমি বা আমার সাথে অন্য যে দুজন সহকর্মী আছে, স্যার আমাদের সাথে আরো একজন বা দুজন ক্যাডার অফিসার যোগদান করবেন এই কোর্সটাতে। তো আমরা এই মুহূর্তে পরীক্ষা দিতে হইলে শেষ এই 1 মাস বা 2 মাস যে বিষয়গুলো গভীর মনোযোগ দিয়ে দেখে যাইতাম, যে বিষয়গুলো রিভাইজ করতাম বা যে বিষয়গুলো শেষ সময় পড়তাম, আমরা শুধু সেটুকুই আপনাদেরকে একটা কোর্সের মাধ্যমে এখানে দেখাবো। আমরা এই ব্যাচটার নাম রেখেছি টার্গেট 130 ব্যাচ। এখানে আমরা 45টা একদম ইন্টেন্সিভ ক্লাস আমরা রেখেছি। ক্লাসগুলো শুধু ক্লাস ভিত্তিক, মানে হচ্ছে আপনার মাথা ভারী করা ক্লাস না। বিসিএস মানে হচ্ছে আপনাকে প্রথাগত প্রস্তুতিটাকে আপনাকে নিতে হবে এবং পরীক্ষার দিন গিয়ে ওইটা পারফর্ম করে আসতে হবে। এইখানে আপনি অনেক বেশি মেরিটোরিয়াস, আপনার মেরিট দেখানোর জায়গা হচ্ছে রিটেন ফেজে। প্রিলিমিনারিতে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে আপনি অনেক বেশি মেধাবী, এই মেধা ধুয়ে খুব বেশি পানি খাওয়ার মতো সুযোগ আপনার আছে। এইখানে আপনাকে স্ট্র্যাটেজিক হইতে হবে। তো সেই জায়গা থেকে আমরা নিজেরা একটু পরে আপনার আউটলাইন পাবেন আমরা কোন সাবজেক্টে কি কি পড়াবো। তো আমরা 47তম বিসিএস প্রিলিমিনারি টার্গেট 130 ব্যাচ নামে আমরা একটা মাত্র আমরা ব্যাচ লঞ্চ করছি। এই ব্যাচে টোটাল 45টা ক্লাস থাকবে। আমাদের অবজেক্টিভ উদ্দেশ্য হচ্ছে আমরা এই 27 তারিখ থেকে ক্লাস শুরু করে দিব, অর্থাৎ এই 27 তারিখ, আজকে যেহেতু 23 তারিখ, 27 তারিখ আমাদের ক্লাস শুরু হবে। এবং আমরা রমজান মাসের মধ্যে কোর্সটাকে শেষ করার চেষ্টা করবো। অর্থাৎ রমজান মাসে যেহেতু বিসিএস প্রিলি প্রার্থীরা অনেক সময় প্রিপারেশন থেকে খেই হারিয়ে ফেলে, আমাদের টার্গেট থাকবে রমজান মাসে একটা প্রপার মেন্টরশিপের মধ্যে রাখা। ঠিক আছে? আমাদের এই কোর্স, এই যে রেকর্ড গুলা থাকবে, এগুলো আমাদের জুমে ক্লাস হবে, পাশাপাশি ফেসবুকে সিক্রেট গ্রুপে আমরা লাইভ গুলো রাখবো। ফেসবুক যতদিন রাখতে দেয় থাকবে। এছাড়া আমাদের জুমেও এই ক্লাসগুলো রেকর্ড থাকবে, এই রেকর্ড গুলোর অ্যাক্সেস আপনাদের লাইফ টাইম থাকবে। আর হচ্ছে আমরা এখানে ফ্লেক্সিবল, যারা যারা সিরিয়াসলি বিসিএস এর প্রার্থী, তাদেরকে একটু ফ্লেক্সিবল হইতে হয়। বিসিএস এইটা ওয়ান ওয়ে জার্নি না, যে আপনি যা চাইলেন সব আপনার মন মতো হবে, ব্যাপারটা এরকম না। আপনাকে কিছু প্রতিকূল পরিস্থিতির সাথে আপনাকে খাপ খাইয়ে নেওয়ার মতো মানসিকতা আপনার থাকতে হবে। লম্বা একটা প্রসেস, ধৈর্যের খেলা এটা। তো এই জন্য আমরা ফ্লেক্সিবল যারা আছেন আপনাদের, যাদের টাইম নেই শোনাই না, এখানে যারা আমরা রিসোর্স পার্সন আছি, প্রত্যেকে আমরা জব হোল্ডার। সো আমরা ওইভাবেই রুটিন করে কন্টিনিউয়াসলি, আমার জন্য এখন খুব সহজ হয়েছে বিসিএস কোর্সটা আমি আসলে লঞ্চ করার সক্ষম হলাম এই কারণে, যেহেতু আমি আপনাদের আরো দুজন কি বলবো বড় ভাই বলেন, স্যার বলেন, তাদেরকে আমরা অনবোর্ড করতে পেরেছি। তো সেই জন্য আমরা কিন্তু এই জিনিসটা আমরা শুরু করছি। 45টা ক্লাসের পর আমরা একটা ফুল ফ্লেজের একটা আমরা মডেল টেস্ট নিব, এটার প্রশ্ন আমরা করব। এবং এই পুরো ক্লাসগুলো, এই প্রত্যেকটা বিষয়ভিত্তিক ক্লাসগুলো আসলে আমরা এই 3-4জন ক্যাডার অফিসারই আমরা কন্ডাক্ট করবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা 27 তারিখ পর্যন্ত আমাদের অফারটা থাকবে। আমরা রেগুলার কোর্স ফি 2000 টাকা বলে আমরা মূলত এখানে 999 টাকায় ভর্তির সুযোগ দিব আপনাদেরকে। এখানে কোনো হার্ড কপি ম্যাটেরিয়াল দেওয়া হবে না। যে টিচার যেগুলো যেগুলো পড়াচ্ছেন, এখানে ম্যাটেরিয়াল ভিত্তিক কোনো কিছু নাই। আপডেটেড যখন জিকের ক্লাসগুলো হবে, এই মুহূর্তে আপডেটেড যে কন্টেন্ট গুলো, যেগুলো না দেখে গেলেই না, এগুলোর পিডিএফ সাপোর্ট আপনারা পাবেন। হ্যাঁ, পাশাপাশি একটা এক্সাম হবে। তো এটা মূলত মেন্টরশিপ। এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, এখানে আপনি যে কোনো সময় যে কোনো প্রবলেম গুলো জানালে আপনাদের রিসোর্স, মানে আমাদের মধ্যে আমরা যারা রিসোর্স পার্সন আছি, আমাদের মধ্যে যে যখন অ্যাভেলেবল থাকবে, সে তখন আপনার এই প্রবলেমটার সমাধান দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তো আমরা এভাবে একটু ইন্টারঅ্যাক্টিভ করব। তো যারা ইতিমধ্যে গেম চেঞ্জার বিভিন্ন ক্লাসেস দেখেছেন বা আমাদের ক্লাস করেছেন, আপনারা জানেন আমরা কিভাবে পড়াই বা আমাদের অ্যাক্টিভিটি গুলো কেমন চলবে। আমাদের অ্যাডমিশন প্রসেসের জন্য আপনাদেরকে আমাদের গেম চেঞ্জারের ফেসবুক পেজে নক করতে হবে, বা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করেও আপনি কমিউনিকেট করতে পারেন। মূলত এই নাম্বারটাই হচ্ছে বিকাশ মার্চেন্ট নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করে আপনারা ভর্তি হতে পারবেন। 27 তারিখ থেকে ক্লাস শুরু, অলমোস্ট এভরিডেই ক্লাস থাকবে। ঠিক আছে? 27 তারিখে আমরা মানে পূর্ণাঙ্গ রুটিন দিয়ে দিব। ক্লাস করার টাইম নিয়ে যাদের ফ্লেক্সিবিলিটি নাই,
তারা ভুলেও আমাদের সাথে এখানে যুক্ত হবেন না, কারণ আমাদের টার্গেট এখানে যদি আমরা কথার কথা লেটস আমরা যদি 10 জন স্টুডেন্টকেও মেন্টরিং মানে মেন্টরশিপ দিতে পারি, আমাদের উদ্দেশ্য থাকবে তারা যাতে অন্তত প্রিলিটা ফেল করার সম্ভাবনাটা কিছুটা কমে আসে তাদের, হ্যাঁ, তারা নিজেরা পড়লে যতটুকু হতো। তো এইটুকু হচ্ছে আমার এন্ড থেকে। আমি আশা করি মোটামুটি একটা ওভারভিউ আমি দিতে পেরেছি আপনাদেরকে। তারপরও পরবর্তীতে আপনারা কোয়েশ্চেন করতে পারবেন। এখন এই মুহূর্ত থেকে আপনাদের এই সেশনটা মানে আমি শেষ করার পর সেশনটা কন্ডাক্ট করে আপনাদের বেশ কিছু সাবজেক্টের বিষয়ভিত্তিক আউটলাইনটা দেখিয়ে দিবে হচ্ছে জোহাইর ইউসুফ হাসান। আমি জোহাইর ইউসুফ হাসান, তুমি মানে আপনাদের স্যারকে তুমি করেই বলি তো জোহাইর, আমি জোহাইরকে আমি রিকোয়েস্ট করছি ইউ প্লিজ টেক ওভার, এবং আমাদের যারা মানে কি বলে আমাদের যারা এক্সিকিউটিভস আছেন কাইন্ডলি একটু জোহারকে স্পটলাইট করে দিন, যাতে জোহার স্ক্রিনটা শেয়ার করে জোহার সাবজেক্ট ভিত্তিক অ্যানালিসিস এবং ওর কৌশলগুলো শেয়ার করতে পারে। জোহারের সেশনের পর আমাদের তৌহিদ ভাই হচ্ছে আমাদের এই সেশনে পার্টিসিপেট করবেন এবং উনি এন্ড করবেন। তো আমরা সেশনটা মানে অনেক বেশি লম্বা করব না, এখানে খুব বেশি লম্বা করার কিছু নেই, যেমনটা বলেছি। প্লিজ জোহার, ইটস আপ টু ইউ। ধন্যবাদ শাহির ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আমি জোহার ইউসুফ হাসান বলছিলাম, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস 43rd BCS। শাহির ভাই তো খুব সুন্দরভাবে একটা ওভারভিউ দিয়েছে পুরো প্রিলিমিনারি এক্সামিনেশনের, সেই সাথে আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি এ ব্যাপারে আমাদেরকে একটা আইডিয়া দিয়েছে। আচ্ছা, আমি এখানে একটু 1 মিনিট সময় নিচ্ছি জোয়ারের কাছ থেকে, একটু ইন্টারাপ্ট করার জন্য সরি, 30 সেকেন্ড জি। সময় নিচে নিচ্ছি। এখানে যারা আমাদের সাথে যোগদান করেছেন আমাদেরকে অনেকেই মানে আমাকেও পার্সোনালি মেসেজ করছিলেন, আই এম কোয়াইট শিওর জোয়ার বা অন্য সবাই মেসেজ পাচ্ছেন। আমাদের এখানে আমরা 48তম বিসিএস প্রিলি নিয়ে কাজ শুরু করব, এবং এটা হচ্ছে আমরা রমজানের ঈদ উল ফিতরের পর আমরা 48তম বিসিএস প্রিলির একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে একটা মানে আমরা হচ্ছে একদম একটা মাস্টার প্ল্যান একটা ব্যাচ আমরা লঞ্চ করব, একটা ব্যাচই লঞ্চ করব। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথে আমরা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালককে টার্গেট করে নতুন একটা ব্যাচ লঞ্চ করব, যে ব্যাচটির মাধ্যমে ব্যাংক জবের যে কোনো পরীক্ষা, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক সকল ব্যাংক, বেসরকারি ব্যাংকের সকল পরীক্ষা বা পেট্রো বাংলার যে বিভিন্ন নিয়োগ পরীক্ষাগুলো হয়, সকল পরীক্ষার অর্থাৎ বিসিএস ব্যতীত অন্যান্য যে লুক্রেটিভ জবগুলো আছে সেই জবগুলোর প্রস্তুতিমূলক প্রিপারেশন আপনারা গেম চেঞ্জার প্ল্যাটফর্ম থেকে নিতে পারবেন। এখানে আরো রিসোর্স পার্সনরা যুক্ত হবে, এবং হোপফুলি আপনাদের কোঅপারেশন যদি পাই, আমরা সাপোর্ট আমরা পাই আমাদের জায়গা থেকে, আমরা অন্যান্য প্ল্যাটফর্মের থেকে সব জায়গাতেই ভালো রিসোর্স পার্সন আছেন, তারা প্রত্যেকে নিজেদের ক্যাপাসিটিতে ভালো সেবা দেওয়ার চেষ্টা করেন। আমাদের জায়গা থেকে আমরা সেই চেষ্টাটা করব উইদাউট এনি সর্ট অফ জার্গন, এবং হচ্ছে যেটা বলবো ফিল্টারিং করে যতটুকু প্রয়োজন শুধু ততটুকু বলেই। তো আজকের সেশনে আমার কথা আপনারা শুনবেন না, গেম চেঞ্জারে আমার কথা আপনারা অনেক শুনেছেন। নাও দ্য ব্যাটন ইজ আই এম পাসিং দ্য ব্যাটন টু জোহার। হ্যাঁ, জোহার এখন থেকে কন্টিনিউ করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনার সেশনের পরে আপনারা প্রশ্ন করতে পারবেন প্রত্যেক, আপনারা আপনাদের দুজন স্যারকে শুনুন, তারা সাবজেক্ট ভিত্তিক একটা অ্যানালিসিস দিবেন, এবং এটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে, আমি ভাউচ করে বলছি। ডাউনলোড দেয় নাই মনে হয়, ডাউনলোড দেওয়া লাগবে। কাইন্ডলি কথা বলবেন না, হ্যাঁ, কে যেন কথা বলছেন। জোহার প্লিজ কন্টিনিউ, সরি ফর ইন্টারাপ্টিং। আচ্ছা, ধন্যবাদ ভাই। তো যেটা বলছিলাম যে প্রিলিমিনারি এক্সামিনেশনের একটা খুব ভালো ওভারভিউ দিয়েছে। তো আমার পরিচয় তো শাহিদ ভাই দিয়েছে, তারপরও আমি আমার একটু প্রিলির ব্যাপারটা বলতে চাই। আমি আমার লাইফের প্রথম প্রিলি দিয়েছিলাম 41তম BCS এ। তখন আমার আন্ডার গ্রাজুয়েশন শেষ হওয়ার পর মনে হয় 3 মাসের মতো টাইম পেয়েছিলাম। এই 3 মাসের টাইমে আমি প্রিলি দিয়েছি। আমার প্রিলিতে উত্তীর্ণ করার পর রিটেন দিয়েছিলাম, রিটেন উত্তীর্ণ করে ভাইবা পর্যন্ত গিয়েছিলাম। আমি ভাইবা দিয়েছিলাম 41তম BCS এ, এবং 43তম BCS এ আমি ফুল ফ্লেজের একটা প্রিলির প্রিপারেশন নিতে পেরেছি, রিটার্ন প্রিপারেশন নিতে পেরেছি, এবং 43তম BCS এ আমার চলে এসেছে বিসিএস ট্যাক্সেশন ক্যাডারে। তো প্রিলি যে ব্যাপারটা আমি আপনাদেরকে বলতে চাই, এর আগে প্রিলি তো আসলে মানে সিলেবাসের কোনো শেষ নেই, প্লাস প্রিলির পড়ারও কোনো শেষ নেই। প্রিলির পড়ার মানে পড়তে গিয়ে আমি যে জিনিসটা খেয়াল করেছি, যে যদি আপনারা ওভারঅল পড়াটা গুছিয়ে না পড়েন, সেক্ষেত্রে কি হয়, পরীক্ষার আগে আমরা খেই হারাই ফেলি অনেক সময়। এবং দেখা যায় যে আমরা যখন পরীক্ষার হলে যাই, পরীক্ষার হলে গিয়ে স্ট্রেসড থাকি। তো বিসিএস পরীক্ষায় ফেল করার অন্যতম একটা বড় কারণ হচ্ছে যদি স্ট্রেসড অবস্থায় আপনি পরীক্ষা দেন। আপনার যদি পরীক্ষার হলে চাপ থাকে, সেই ক্ষেত্রে আপনার প্রশ্নের উত্তর ভুল করবেন প্রায় সময়। জানা উত্তরও অনেকেই দেখবেন ভুল দাগায় আসে। দেখা যায় একটা জিনিস আমি জানি, কিন্তু পরীক্ষা হলে গিয়ে ভুল দাগিয়ে এসে থাকি। আবার আরেকটা জিনিস যেটা হয়, সেটা হচ্ছে আমরা কনফিউজড হয়ে যাই। দেখা গেল আসলো যে বয়স্ক ভাতা বাংলাদেশে চালু হয় কত সালে, তো 1997, 98, 96, 2000 এরকম দেওয়া থাকে। আমরা উত্তরটা যদি সবাই পড়েও থাকি যে কত সালে বয়স্ক ভাতা চালু হয়, দেখা যাবে পরীক্ষার হলে গিয়ে আমরা একটু কনফিউজড হয়ে যাই, এটা কি 1997 হবে না 98 হবে। কনফিউজড হওয়ার মূল কারণটা হচ্ছে যে পরীক্ষার আগে জিনিসটা আমরা আরেকবার দেখে যাই না, আমরা রিভিউ করে যাই না।
গুরুত্বপূর্ণ জায়গাগুলো রিভিউ না করে আমি এরকম অনেক স্টুডেন্টকে দেখেছি, দেখা যায় সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে খুব বেশি টেনশন করে, সাম্প্রতিক পড়তে থাকে। আপনারা নিজেরাও পরীক্ষার হলে গেলে দেখবেন অনেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে থাকে হলের বাইরে দাঁড়ায় দাঁড়ায় প্রিলিমিনারি পরীক্ষাতে গিয়ে, এবং পরবর্তীতে যখন পরীক্ষার হলে যায় দেখা যায় সাম্প্রতিক থেকে কোনো প্রশ্নই আসে না। তো আমাদের যে এই আজকের 47তম বিসিএস প্রিলির চূড়ান্ত রোডম্যাপটা যেটা দিব, এই চূড়ান্ত রোডম্যাপে আমরা জানি আপনারা অনেকেই হয়তো অনেক জায়গায় কোর্স করেছেন বা পড়েছেন টিচারদের কাছে, আপনাদের পড়াটাও মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন কিভাবে পরীক্ষা দিবেন। আমাদের এই এক মাসের টার্গেটটা থাকবে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে এই জায়গাগুলো আপনাদেরকে আরেকবার দেখায় দাও। আপনারা সবাই নিশ্চয়ই জানেন জায়গাগুলো কোনগুলো, তারপরও আমরা দেখাই দেব। আমাদের পুরো একটা ম্যাপড করা আছে, পুরো মানে ম্যাপড প্রিপারেশন বলতে কি বোঝাচ্ছে, যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমাদের চিহ্নিত করা আছে, ওই জায়গাগুলো নিয়ে আমি আলোচনা করব। আমি মূলত ইংলিশের টিচার। আমি 2013 সাল থেকে ইংলিশ পড়াই। এসএসসি ইংলিশ পড়াতাম, পরে ইন্টারের ইংলিশ, পরে ভার্সিটি অ্যাডমিশনের ইংলিশ, এরপরে আইএলটিএস এরও টিচার ছিলাম। পরবর্তীতে বিসিএস প্রিপারেশন নিতে গিয়ে পরবর্তীতে আমি সাধারণ জ্ঞানে শিফট করি এবং সাধারণ জ্ঞান পড়ানো স্টার্ট করি। তো সেই ক্ষেত্রে আমি ইংলিশের ব্যাপারে একটা জিনিস বলি, যেমন প্রথমে যদি আমি একটু ইংলিশ নিয়ে আলোচনা করি, দুইটা সাবজেক্ট আপনাদের প্রিলি নিশ্চিত করে ফেলতে পারে এরকম দুইটা সাবজেক্ট হচ্ছে বাংলা এবং ইংলিশ। বাংলায় 35 মার্ক এবং ইংলিশে 35 মার্ক। এই দুইটা সাবজেক্টের কোনো একটা সাবজেক্ট যদি আপনাদের অতিরিক্ত খারাপ হয়ে যায় তাহলে আপনাদের প্রিলি পাস হবে না, এটা আমি অলমোস্ট গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি। এই বাংলা এবং ইংলিশ 35-35 এর যে 70 মার্ক, এটার মধ্যে কোনোটাই যদি আপনাদের কোনো খুব বেশি খারাপ হয়ে যায়, মানে অ্যাভারেজ যতটুকু নাম্বার তোলা যায় এর থেকে যদি খারাপ হয়ে যায়, আপনাদের যে মিসিং 3-4 মার্ক থাকবে, দেখবেন কাট মার্ক থেকে আপনার মার্ক 3-4 কম, 2-3 মার্ক কম। এই 2-3 মার্ক কম ওই বাংলা অথবা ইংলিশ থেকে আপনার হয়ে থাকবে। তো এটা খুব ভালো মতো আমাদের মাথায় রাখতে হবে যে বাংলা এবং ইংলিশটার প্রিপারেশন আমাদের সর্বোচ্চ ভালোভাবে নিতে হবে। বাংলাদেশ বিষয়াবলীর প্রিপারেশন আপনার একটু খারাপ থাকতে পারে, আন্তর্জাতিক বিষয়াবলীর একটু খারাপ থাকতে পারে, তবে বাংলা এবং ইংলিশের প্রিপারেশনটা খারাপ রাখা যাবে না। এর মধ্যে ইংলিশ লিটারেচারের আমি যদি কথা বলি, আমরা জানি ইংলিশ গ্রামারে 20 মার্ক এবং ইংলিশ লিটারেচারে 15 মার্ক। ইংলিশ লিটারেচারের 15 মার্কের মধ্যে আপনি কোনো সময় 15 পাবেন না, আপনি কোনো সময় 13ও পাবেন না। এটা অলমোস্ট ইম্পসিবল যে আপনি ইংলিশে 15 এর মধ্যে 12 বা 13 হিট করা। তো আমি কি করব, আমি ইংলিশে আমরা যেন 10 পাই, ইংলিশ লিটারেচারের মধ্যে আমাদের টার্গেট থাকবে 10। 10 মার্ক পাওয়া ইজ কোয়াইট ইজি। 10 মার্ক কোন জায়গা থেকে পাওয়া যায় এটা আমরা খুব ভালোভাবে যদি আমাদের ক্লাসগুলো করি, মাত্র 2 থেকে 3টা ক্লাসের মধ্যে ইংলিশ লিটারেচারটা মোটামুটি আমরা কভার করব। তবুও আমরা এখানে 4টা ক্লাস দিয়েছি। তো ইংলিশ লিটারেচারের মধ্যে আপনি যদি 10 টার্গেট করেন আপনি 10-এর মধ্যে 9 পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি 10-এর উপর টার্গেট করেন, যে আমি 10 না 12 পাইতে চাই ইংলিশ লিটারেচারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পড়ার অ্যামাউন্ট অনেক বেড়ে যাবে। দেখা যাবে অনেক পড়েও আপনি 12 পাইতে পারছেন না। তবে আপনি যদি 10 মার্কের জন্য পড়েন ইংলিশ লিটারেচার, আপনি খুব ইজিলি 10 পাইতে পারবেন এবং এটার জন্য আপনার খুব বেশি পড়ার প্রয়োজন নেই। এরপরে হচ্ছে ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের মধ্যে আমরা অনেক সময় গ্রামার নিয়ে বেশি মাথা ঘামাই, তবে গ্রামার বাদেও আমাদের অনেক মার্ক আছে যেগুলোতে আমরা মানে প্রপার অ্যাটেনশন দেই না। যেমন কি আপনাদের স্পেলিং থেকে একটা প্রশ্ন আসবেই অবশ্যই, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে একটা প্রশ্ন আসবে, সিনোনিম থেকে একটা প্রশ্ন আসবে, অ্যান্টোনিম থেকে একটা প্রশ্ন আসবে, জেন্ডার থেকে একটা প্রশ্ন আসবে, এরপর হচ্ছে প্রেপোজিশন থেকে 2 বা 3টা প্রশ্ন আসে, মাঝে মাঝে একটা প্রশ্ন আসতে পারে, এরপরে ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে একটা প্রশ্ন আসতে পারে। তার মানে গ্রামার বাদেও আমাদের কিন্তু একটা বড় জায়গা আছে যে জায়গায় আমরা অনেক সময় ওভারলুক করি। দেখা যায় খালি আমরা ওয়ার্ড মিনিং পড়ি বা সিনোনিম অ্যান্টোনিম পড়ি, কিন্তু স্পেলিং গুলো দেখি না। তবে স্পেলিং পড়লে কিন্তু আমাদের খুব ইজিলি একটা মার্ক চলে আসবে। তো এরকম যে জায়গাগুলো আছে, যে জায়গাগুলো আমরা অনেক সময় ওভারলুক করি, আপনারা আমাদের এই ক্লাসগুলো করলে এই জায়গাগুলো আমরা আপনাদেরকে একদম হাতে ধরাই দিব, যেন আপনারা দেখতে পারেন যে এই জায়গাগুলো থেকে কোনো সময় প্রশ্ন আসলে এগুলো যেন কোনো সময় মিস না যায় আমাদের পিলির পরীক্ষায়। তো আশা করি লিটারেচার এবং ইংলিশ গ্রামারটা মোটামুটি বুঝতে পেরেছি। গ্রামার নিয়ে তো অবশ্যই আলোচনা করব, গ্রামারের গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এরপর আমাদের নাউন প্রোনাউন মানে যেসব আমাদের হচ্ছে পার্টস অফ স্পিচ আছে, এরপরে ক্লজ আছে, ফ্রেজ আছে, খুব ইজিলি আমরা পড়াই দেবো যেন আপনাদের এগুলো কোনোটাই মিসিং না হয়। ইংলিশে আমাদের টার্গেট থাকবে আমরা যেন 35-এ মিনিমাম 25 থাকে আমাদের মার্ক। 35-এর মধ্যে আমাদের টার্গেট থাকবে মিনিমাম যেন 25 থাকে। কারণ আমি আগেই বলেছি ইংলিশ লিটারেচারে 15-এর মধ্যে আমাদের টার্গেট থাকবে হচ্ছে 10। এই 5 মার্ক আমাদের চলে যায়, এটা আমাদের কোনো ম্যাটারই না। 5 মার্ক যদি চলে যায়, এখানে 10 এবং গ্রামারে যে মার্কটা আছে আমরা চাবো আমাদের গ্রামারের মার্কটা যেন ম্যাক্সিমাইজ করতে পারি। এরপরে আমি আসলাম হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীতে। দেখেন আমরা বাংলাদেশ বিষয়াবলীতে মাত্র ক্লাস রেখেছি 5টা, আন্তর্জাতিক বিষয়াবলীতে ক্লাস রেখেছি 3টা। আই এম প্রিটি শিওর
যে 5টা এবং 3টা যে ক্লাস রেখেছি এটা দিয়ে পুরা বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী আমরা কভার করব। যেমন আমি যদি লেকচার 1 যদি আন্তর্জাতিক বিষয়াবলীর কথা বলি, একটা জিনিস আমি একটু আগে বলে রাখতে চাই অ্যাজ এ ক্যাভিয়েট, যে আমরা কিন্তু যে প্রিলি পরীক্ষাটা দিচ্ছি, প্রিলি পরীক্ষা অনেকে বলে বাছাই পরীক্ষা, আবার অনেকে এটাকে ছাঁটাই পরীক্ষাও বলে। যে আমাদের মূল পরীক্ষা হচ্ছে রিটেনের পরীক্ষাটা। তো রিটেনের জন্য আমরা যে রোডম্যাপটা দিয়েছি এটা রিটেনটা কোনো মতেই কভার করবে না, আমাদের প্রিলিটা খুব ভালো মতো কভার করবে। এই জন্য প্রিলি রোডম্যাপটাই আমি দেখাচ্ছি। পরবর্তী আমরা যখন লং কোর্স রান করব তখন আমরা কিভাবে প্রিলির প্রিপারেশনের সাথে 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 রিটেনের প্রিপারেশন নিতে পারি সেটা নিয়ে আলোচনা করবো। আপাতত আমরা যে আন্তর্জাতিক বিষয়গুলির 3টা লেকচার রেখেছি, এই লেকচার 1-এর মধ্যে আমরা যেটা করাবো এটা হচ্ছে মানচিত্র সম্পর্কে ধারণা দেওয়া হবে, মহাদেশ পরিচিতি মানে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, এই যে মহাদেশগুলো আছে মহাদেশগুলোর পরিচিতি থাকবে। বিরোধপূর্ণ অঞ্চলগুলো দেখানো হবে যেগুলো গুরুত্বপূর্ণ। সাগর, মহাসাগর, উপসাগর, হ্রদ প্রণালী নিয়ে প্রশ্ন থাকে প্রায় সময় পরীক্ষায়, এগুলো দেখানো হবে। সীমারেখা দেখানো হবে এবং সেই সাথে খাল প্রণালী এবং হচ্ছে আমাদের যে মানে স্ট্রেইট এবং ক্যানাল প্রণালী এবং খালগুলো দেখানো হবে। লেকচার 1-এ মোটামুটি আমাদের ভূগোল সম্পর্কে একটা ধারণা পাবো বিস্তর। লেকচার নাম্বার 2-এ হচ্ছে আমাদের আন্তর্জাতিকতা বাদ পড়ানো হবে, যেখান থেকে প্রশ্ন আসবে 100% শিওর আমরা। যেমন জাতিপুঞ্জ, জাতিসংঘ, আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ যেসব সংস্থা আছে, যেমন আপনাদের প্রশ্ন আসতে পারে বিভিন্ন দেশের পার্লামেন্ট সম্পর্কে। কোন দেশের পার্লামেন্ট গুলা গুরুত্বপূর্ণ আমি যদি মুখে মুখে বলে দিই, যেমন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট গুরুত্বপূর্ণ, যুক্তরাজ্যের পার্লামেন্ট গুরুত্বপূর্ণ, রাশিয়ার পার্লামেন্ট গুরুত্বপূর্ণ, জাপানের পার্লামেন্ট গুরুত্বপূর্ণ, ইসরায়েলের পার্লামেন্ট গুরুত্বপূর্ণ, পোল্যান্ডের পার্লামেন্ট গুরুত্বপূর্ণ, নরওয়ের পার্লামেন্ট স্টার্টিং, এই যে কয়েকটা পার্লামেন্ট আছে পার্লামেন্ট গুলো গুরুত্বপূর্ণ। আমাদের বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি আছে, অনেক সময় আমরা এগুলো উপেক্ষা করি কিন্তু এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যেমন MI6 কোন দেশের গোয়েন্দা সংস্থা, এটা হচ্ছে ইংল্যান্ডের গোয়েন্দা সংস্থা। ফাইভ আইজ এর মধ্যে কোন কোন দেশগুলো রয়েছে, গোয়েন্দা সংস্থা যেগুলো আছে। এরপরে পরীক্ষা আসতে পারে যেমন ইসরায়েল খুব গুরুত্বপূর্ণ, আসতে পারে হচ্ছে সিনবেট কোন দেশের গোয়েন্দা সংস্থা। সিনবেট ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। আমরা জানি ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম মোসাদ, যেটা আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা। আর ইসরায়েলের মধ্যে অভ্যন্তরীণ যে গোয়েন্দা সংস্থা কাজ করে এটার নাম হচ্ছে সিনবেট। তো এরকম যেগুলো গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা আছে এগুলো অনেক সময় দেখা যায় আমরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এগুলো নিয়ে মাথা ঘামাই। তবে আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি এগুলো থেকে আপনার প্রশ্ন পাবেন না বললেই চলে প্রিলিমিনারিতে। এগুলার জ্ঞান যে গুরুত্বপূর্ণ না এটা বলছি না, অবশ্যই রিটেনে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনার প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ইরাক যুদ্ধ, কোরিয়া যুদ্ধ, উপসাগরীয় যুদ্ধ এগুলো যদি আপনার জানা থাকে আপনি খুব ভালো একটা প্রেক্ষাপট তৈরি করে আপনি রিটেনে আন্তর্জাতিক বিষয়গুলিতে অনেক মার্ক তুলতে পারবেন। রিটেনে মূলত আন্তর্জাতিক বিষয়গুলিতে অনেকেই খারাপ করে কারণ আন্তর্জাতিক বিষয়গুলির বিস্তর জ্ঞান না থাকার কারণে। তো এটা আমরা পরবর্তীতে আলোচনা করবো। আপাতত আমাদের হচ্ছে 47তম প্রিলি পাস যেন করি ওই জন্য আমি আলোচনা করছি। আর লেকচার নাম্বার 3-এ আমরা যেটা পড়বো এটা হচ্ছে আন্তর্জাতিক সংগঠন এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানাদি, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনারা প্রশ্ন পাবেন। তার মানে আমরা আন্তর্জাতিক মূলত 3টা লেকচারে কমপ্লিট করব। এই 3টা লেকচার খুব ভালো মতো করলে আশা করি আন্তর্জাতিকের 20-এর মধ্যে আপনার 14 থেকে 15 পর্যন্ত মোটামুটি কমন পাওয়ার একটা চান্স আছে। আমি কোনো সময় বলবো না যে 15টা কমন পাবেন 3টা লেকচার করলে, বাট যেগুলো থেকে সচরাচর পরীক্ষায় প্রশ্ন আসে ওই 15 মার্ক আশা করি আপনাদের কমন পড়বে। আন্তর্জাতিকের 20 মার্কের মধ্যে 16 মার্ক ইজ এ ভেরি গুড মার্ক। 16-র উপরে পাওয়া খুবই ডিফিকাল্ট। আমি নিজেও যদি পরীক্ষা দিতে বসি মনে হয় না 16-17-এর বেশি আমি পাবো। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে টার্গেট করবো যেন আপনারা 15 মার্ক পর্যন্ত আন্তর্জাতিক বিষয়গুলিতে কমন ফলাতে পারেন, উইচ ইজ এ ভেরি গুড মার্ক। আর বাংলাদেশ বিষয়গুলিতে আমাদের পূর্ণমান হচ্ছে 30। এই বাংলাদেশ বিষয়গুলির উপর মাত্র আমরা 5টা ক্লাস রেখেছি। এর মধ্যে লেকচার 1 এটা হচ্ছে প্রাচীন যুগ এবং মধ্যযুগ পড়ানো হবে। আপনারা জানেন প্রাচীন যুগ পড়াইতে গেলে অনেকগুলা ক্লাস প্রয়োজন হয়, তবে আমরা প্রাচীন যুগ এবং মধ্যযুগ পুরোটাই হচ্ছে লেকচার 1-এ রাখবো। প্রাচীন যুগ বলতে আমি কি বোঝাচ্ছি, আমরা হচ্ছে বাঙালি জাতির উদ্ভব থেকে শুরু করব, বাঙালি জাতির উদ্ভব। এরপর হচ্ছে বাংলার বিভিন্ন জনপদ গুলা, এরপর হচ্ছে বিভিন্ন বাংলাদেশের বাংলার জনপদের পর হচ্ছে বাংলা হচ্ছে বিভিন্ন যে শাসন আমল ছিল, শাসন আমল গুলা পড়ানো হবে। শাসন আমল গুলার পরে হচ্ছে আমরা চলে যাব ব্রিটিশ আমল, ব্রিটিশ আমল এবং এরপর হচ্ছে আমাদের পাকিস্তান আমলটা থাকবে। এটা হচ্ছে আমাদের লেকচার 1 হবে প্রাচীন যুগ এবং মধ্যযুগ, আর লেকচার 2 হচ্ছে বাংলার ইতিহাসের আধুনিক যুগ। আধুনিক যুগ আমরা শুরু করবো হচ্ছে 1757 থেকে, পলাশী যুদ্ধ থেকে 1971 সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধ পর্যন্ত। এরপর হচ্ছে লেকচার নাম্বার 3। লেকচার নাম্বার 3 আমরা পড়বো হচ্ছে বাংলাদেশের সম্পদ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচার।
এটার মধ্যে কৃষি সম্পদ আছে, বনজ সম্পদ আছে, খনিজ সম্পদ, প্রাণীজ সম্পদ, বাংলাদেশের উপজাতি, বাংলাদেশের নদ নদী খুবই গুরুত্বপূর্ণ। এই লেকচার থেকে আপনারা 3 মার্কের মতো কমন পাইতে পারেন। এই লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই লেকচার থেকে 3 মার্কের মতো কমন আসতে পারে। লেকচার নাম্বার 4, এটা হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা এবং সংবিধান। বর্তমান যে আমাদের পরিবর্তিত প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ লেকচার হচ্ছে এটাই, বাংলাদেশের সরকার ব্যবস্থা এবং বাংলাদেশের সংবিধান। আপনারা জানেন ব্যাপক সংস্কার চলছে আমাদের দেশে এবং সংবিধান নিয়েও অনেক আলোচনা হয়েছে। তো সংবিধানের যে ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ, সাধারণত পরীক্ষায় আমরা সংবিধান থেকে 3 থেকে 5 মার্কের প্রশ্ন আসতো। তবে এবার পরীক্ষাও আমরা 3 থেকে 5 মার্কের প্রশ্ন পাবো। তবে এই প্রশ্নগুলোর হয়তো ধরনটা একটু ভিন্ন হতে পারে। তো সংবিধান নিয়ে আমরা ক্লাস করব লেকচার নাম্বার 4-এ। এবং বাংলাদেশের সরকার ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। সরকার ব্যবস্থার মধ্যেও ব্যাপক আলোচনার বিষয় আছে যেগুলো এবার পরীক্ষা আসতে পারে। আর আমাদের সর্বশেষ লেকচার হচ্ছে লেকচার নাম্বার 5, যেখানে আমরা বাংলাদেশের অর্থনীতি, শিল্প বাণিজ্য, জাতীয় বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, বাংলাদেশের জাতীয় অর্জন এবং আরো যে বিষয়গুলো বাকি আছে অন্যান্য, এগুলো আলোচনা করব। আমাদের লেকচার 5টা হবে বাংলাদেশ বিষয়াবলীতে, আর লেকচার 3টা হবে আন্তর্জাতিক বিষয়াবলীতে। অনেক বড় একটা সিলেবাস, খুব কম লেকচারে আমরা কভার করে নিয়ে আসব, যেন আপনারা পরীক্ষার মধ্যে অ্যাকচুয়ালি প্রিপারেশনটা গুছানো থাকে। আপনাদেরকে সবাই বলবে যে প্রিপারেশন গুছিয়ে নিতে, কিন্তু আসলে গুছাইতে হয় কেমনে এটা আমরা অনেকেই জানি না। তো এই ব্যাপারটা আমরা আপনাদের সামনে এই ক্লাসগুলোর মধ্যে আলোচনা করবো যে কিভাবে আমরা প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারি। এবং আশা করি যদি গুছায় প্রিপারেশনটা নিতে পারেন, পরীক্ষার আগে আপনারা অনেকটাই নির্ভর থাকবেন এবং নির্ভর অবস্থায় পরীক্ষা দিতে গেলে পরীক্ষার কনফিডেন্স আপনাদের ভালো থাকবে এবং কনফিডেন্স ভালো থাকলে আপনারা পরীক্ষাটাও ভালো হবে বলে আমি আশা করছি। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমরা ক্লাস শেষে 3জনই প্রশ্নের উত্তর নেব, তখন আশা করি আপনাদের প্রশ্ন নেব, প্রশ্নের উত্তরগুলো আপনারা পাবেন। আশা করি তখন আরো বিস্তারিত আলোচনা করা যাবে। তো এখন আমি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই তৌহিদ ভাইকে হচ্ছে দিয়ে দিচ্ছি ক্লাসটা কন্টিনিউ করার জন্য। ধন্যবাদ জোহেরকে। তো আশা করি আমার সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে। কেউ একজন চ্যাটে বলবেন সাউন্ড জি, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, আচ্ছা। আর হচ্ছে আমি কিভাবে পড়াবো সেই লেকচার প্ল্যানটা আমি অলরেডি চ্যাটে দিয়ে দিয়েছি। এখানে একটা ক্লাস বাড়বে, সেটা হচ্ছে আইসিটি ক্লাস একটা বাড়বে। আচ্ছা, এখন আমি আপনাদের সাথে একটু প্রিপারেশন নিয়ে যদি কথা বলি। হোয়াইট বোর্ডটা কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা। তো আসলে আমাদের প্রাইমারি টার্গেট হচ্ছে আমরা 130 পেতে চাচ্ছি। তো 130 পেতে চাওয়ার অর্থ হচ্ছে আমরা মোটামুটি 65% মার্কস পেতে চাই। 65% মার্কস পাওয়ার আসলে মূল উদ্দেশ্যটা হচ্ছে এখন পর্যন্ত যত বিসিএস হয়েছে, কোয়েশ্চেন যত ইজি হোক বা ডিফিকাল্ট হোক, কখনোই আসলে 65% মার্ক বা 130-এর উপরে কাট মার্ক ছিল না, কখনোই ছিল না। এই জন্য আমরা টার্গেট করেছি 130। এটা হচ্ছে ফার্স্ট কথা। এখন আমি আমার সাবজেক্ট গুলো নিয়ে যদি বলি, আমি 4টা সাবজেক্ট আপনাদেরকে পড়াবো: ম্যাথমেটিক্স, মেন্টাল অ্যাবিলিটি, আইসিটি এবং সায়েন্স। এই 4টা সাবজেক্টে আপনাকে 60টা কোয়েশ্চেন ফেস করতে হবে। এবং এই 60টা কোয়েশ্চেন যাতে আপনি ভালোভাবে ফেস করতে পারেন, সেজন্য আপনাদের জন্য রাখা হয়েছে 17টা। আর আমি টার্গেট করেছি আপনাদেরকে এই 60টা কোয়েশ্চেন থেকে এমন ভাবে নেয়ান যাতে আপনারা এই 60টা কোয়েশ্চেনের মধ্যে 40টা কোয়েশ্চেনের আনসার খুব ভালো করে আসতে পারেন। এবং এই 40টা কোয়েশ্চেন যাতে করে আসতে পারেন, সেজন্য সেভাবে আমরা লেকচার গুলো সাজাচ্ছি এবং আপনাদের জন্য একটা ডাইজেস্ট আমি তৈরি করতেছি। এবং ডাইজেস্ট সেটা আমি আপনাদের সফট কপি আকারে দিব, এবং সেটা পড়লে আশা করি আপনারা 60-এর মাঝে মোটামুটি 40 কাভার করতে পারবেন। আর যেহেতু এটা রমজান মাসকে টার্গেট করে প্রিপারেশনটা আপনারা নিবেন, সেই কারণে বোর্ডে কি সমস্যা হচ্ছে ওটা দেখতে? ঠিক আছে স্যার, আচ্ছা, আমি এমনিতেই কথা বলি। আচ্ছা, দেখা যাচ্ছে, ওকে।
তো আমার টার্গেট যেটা থাকবে, আমার চেষ্টা যেটা থাকবে সেটা হচ্ছে আপনি যাতে ক্লাসের পর খুব বেশি পড়তে না হয়। আমি আপনাকে ক্লাসের পড়া ক্লাসই শেষ করে দেওয়ার ট্রাই করব, এবং ক্লাসটা ফলো করলে আশা করি আপনারা এই 40 মার্কস এনশিওর করতে পারবেন। তবে আপনাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে আমি আপনাকে শতকরা খুব ভালো মতো করাই দিচ্ছি। ধরেন শতকরা আমি আপনাকে খুব ভালো মতো করায় দিলাম এবং আপনি পারবেন আশা করি। আমি চেষ্টা করব আমার সেই এক্সপিরিয়েন্স থেকে ট্রাই করব যাতে আপনি শতকরা খুব ভালোভাবে বুঝে যান এবং ম্যাথগুলো করতে পারেন। আপনার দায়িত্ব যেটা হবে সেটা হচ্ছে ভালো মতো প্র্যাকটিস করা। প্র্যাকটিস করলে কি হবে, আমার এইটুকু কনফিডেন্স আছে আমি যদি শতকরা পড়াই আপনি শতকরা ম্যাথ পারবেন। প্র্যাকটিস না করলে সেই ম্যাথটা পারতে গেলে আপনার 2 মিনিট সময় লাগবে। আর আপনি যদি প্র্যাকটিস করেন অল্প অল্প, তাহলে সেই ম্যাথটা হয়তো বা 1 মিনিটে করতে পারবেন। আর যদি অনেক বেশি প্র্যাকটিস করেন তখন হয়তো বা সেই ম্যাথটি আপনি 30 সেকেন্ডে করতে পারবেন। এখন আপনার কাজ হচ্ছে, আমার কাজ হচ্ছে আপনাকে শতকরাটা খুব ভালো মতো বুঝিয়ে দেওয়া। আপনার কাজ হচ্ছে শতকরা সেই ম্যাথটাকে 2 মিনিট থেকে 30 সেকেন্ডে করতে পারার সক্ষমতা অর্জন করা। আপনি যদি প্র্যাকটিস করেন শতকরা সেই ম্যাথটা 30 সেকেন্ডে করতে পারবেন। আমার দায়িত্ব হচ্ছে আপনাকে প্র্যাকটিস না করলেও আপনি যাতে 2 মিনিট সময় নিলে ম্যাথটা নিজে করতে পারেন। এই স্টাইলে আমরা পড়বো, এবং হচ্ছে আপনাদের জন্য আমি মোটামুটি রেডি করে ফেলেছি ডাইজেস্ট। আশা করি সেটাও আমি একবারে দিয়ে দিব না, সেটা আমরা আসলে ক্লাস বাই ক্লাস দিব এবং সেটা সেভাবে পড়িয়ে দিব। এটা হচ্ছে আমার মূল প্ল্যান। আর কোন ক্লাসে কি পড়াবো সেটার একটা প্রাইমারি আউটলাইন আপনাদেরকে চ্যাটে দিয়ে দিয়েছি, এবং সেখানে একটা ক্লাস কম আছে, একটা ক্লাস বাড়বে, সেটা হচ্ছে আইসিডি তে বাড়বে। এই হচ্ছে আমাদের মোটামুটি কোর্সের প্ল্যান। আচ্ছা, ওকে, এখন আপনাদের সাথে কথা বলি। সেটা হচ্ছে আপনারা আসলে প্রিপারেশন কিভাবে নেবেন। আমার নিজের কথা যদি কি, আমি 40তম বিসিএস থেকে 45তম বিসিএস পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছি, এবং মোটামুটি আল্লাহর রহমতে 5টা প্রিলিতে 5টাতেই পাস করেছিলাম। আর 40তম বিসিএস থেকে আমি নন ক্যাডার পেয়েছিলাম, আর 41তম বিসিএস এ তথ্য ক্যাডারে জয়েন করেছি। তো মোটামুটি আমি আসলে চাকরি করেই প্রিপারেশনটা নিয়েছিলাম। আমি প্রথম চাকরিটা শুরু করি আসলে পল্লী বিদ্যুতে, তারপরে সেখান থেকে আমি চলে আসি হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে। সেখানে এই আসলে চাকরির মাধ্যমে প্রিপারেশন গুলা নেওয়া। সেই জন্য আমিও যে অনেক বেশি পড়াশোনা করতে পেরেছি সেটা না, বাট কোয়েশ্চেন অ্যানালাইসিস করে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না সেইটুকু এক্সপিরিয়েন্স আসলে গ্যাদার করা আমার পক্ষে সম্ভব হয়েছিল। তো আমি চাই আমার সেই এক্সপিরিয়েন্সটা দিয়ে আপনাদেরকে এই কোর্সটাতে হেল্প করতে, এবং কতটুকু পড়তে হবে কোন জায়গা থেকে পড়তে হবে সেই ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরবো, এবং সেটা শর্ট নোটস তৈরি করে দিব। এই হচ্ছে আমার মোটামুটি বক্তব্য। সময় আসলে শেষ হয়ে যাচ্ছে, এখন আপনাদের কোশ্চেন নিব। আপনারা এখন বিসিএস সংক্রান্ত যে কোনো কোশ্চেনই করতে পারেন। এখন হচ্ছে কোশ্চেন আনসার, কারণ আমাদের 45 মিনিট অলরেডি শেষ হয়ে গেছে। এখন আপনারা আপনাদের কোশ্চেন জানা অজানা, কোর্স জি নিয়ে, কোর্সের বাইরে বিশেষ জার্নি নিয়ে যে কোনো কোশ্চেন করতে পারেন ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন। স্যার, কোর্স রিলেটেড না, কোর্সের বাইরে কোনো কোশ্চেন করতে পারি? ক্যাডার চয়েস যেহেতু 47-এর হ্যাঁ শিওর। 47 অ্যাপ্লিকেশন ডেট শেষ হয়ে যাচ্ছে, তো আসলে এই জন্য একটা কোশ্চেন শিওর ভাইয়া। জি, একটু লেম শোনাতে পারে, যাই হোক আমার আসলে জিনিসটা জানার জন্য। স্যার, মানে ক্যাডার চয়েসে আমি হচ্ছে কোন ক্যাডারটা আগে দিলে বেটার হয়? মানে ফরেনটাতে কোনো মানে প্রবলেম নেই, এডমিন আর হচ্ছে কাস্টমস এর মধ্যে। স্যার আমাকে মানে এই ব্যাপারটা একটু জানতে চাচ্ছিলাম। এখন হচ্ছে না। হ্যালো। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আমি জি যদি জি একটু বলি, ফার্স্ট চয়েস আপনি ফরেন দিচ্ছেন, ভেরি গুড। এখন অ্যাডমিন দিবেন না কাস্টমস দিবেন এটা হচ্ছে আপনার চয়েস, আপনি কোনটা দিবেন। আমি আপনাকে প্রসপেক্ট গুলো বা এক্সপেক্ট গুলো বলতে পারি। সেটা হচ্ছে না, অ্যাডমিনে আপনাকে, হ্যাঁ জি জি আমি কিছু আমার বলবেন। প্রবলেমটা বলছি। জি আমি আমার আসলে হুম প্রবলেমের জায়গাটা কোথায় সেটা হচ্ছে আমার মানে হুম নিজের পার্সপেক্ট থেকে আমার এডমিনে তো প্রবলেম নেই। এডমিনে যদি মানে হবে এটা না, যেহেতু ক্যাডার চয়েসটা দিতে হবে সো চিন্তা করে দেওয়াটাই বেটার। এডমিনেও প্রবলেম নেই, কাস্টমসেও প্রবলেম নেই।
এই এই ক্ষেত্রে আমি কোনটা আগে রাখতে পারি? প্রেফারেন্স ওয়াইজ তো সবাই আচ্ছা, দেয় যে যাদের ঢাকা বেস বা শহরে থাকার ইচ্ছা থাকে তারা হচ্ছে কাস্টমসটা আগে দেয়, আর যাদের দেখা যাচ্ছে যে এডমিনের ফ্যাসিনেশন থাকে তারা এডমিনটা আগে দেয়, এরকম কিছু। তো আমার ক্ষেত্রে আসলে কোনো প্রবলেম নেই, বাইরে কাজ করতেও প্রবলেম নেই, ঢাকাতে থাকতেও প্রবলেম নেই। তো এই ক্ষেত্রে কোনটা দিতে পারি, একজন বড় ভাই বা মেন্টর হিসেবে যদি সাজেস্ট করতেন। আচ্ছা, জুহাইর কিছু বলবেন? আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলতে চাই ক্যাডার চয়েসটা অনেকটাই হচ্ছে প্যাশনের উপর ডিপেন্ড করে। অনেকেই অ্যাডমিন ক্যাডার উপরের দিকে রাখে যাদের এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা ভালো লাগে, যারা ম্যাজিস্ট্রেট হিসেবে থাকতে চান, নিজেদেরকে ম্যাজিস্ট্রেট হিসেবে শুনতে চান। মূলত এটা একটা প্যাশনের জায়গা অ্যাডমিন ক্যাডারটা। তো অনেকে সেক্ষেত্রে এটা অ্যাডমিন ক্যাডার ফার্স্ট চয়েসের দিকে রাখে। আর অনেকে হচ্ছে যারা থাকতে চান যে ঢাকার শহরে থাকতে চান, শহরে আসলে কাস্টমস ক্যাডার তো সবসময় শহরে থাকবেন এটা বলা যায় না, কারণ কাস্টমস ক্যাডারে কিন্তু আপনাদের ধরেন যশোরের বেনাপোলেও পোস্টিং করতে পারে। তো বেনাপোল অনেক বড়, বাংলাদেশের সবচেয়ে বড় ল্যান্ড পোর্ট, সেই সাথে বাংলাদেশের চট্টগ্রামের পোর্টেও পড়তে পারে, বা অনেক জায়গায় আবার ঢাকার মধ্যেও পড়তে পারে। তো এটা আপনি সবসময় যে শহরে থাকবেন ব্যাপারটা এরকম না। আবার অনেকে চায় যে কেবল ঢাকায় থাকতে চায়। তো ঢাকা বেসডও যদি আমি আলোচনা করি, সেই ক্ষেত্রে অনেকে তাদের চয়েসের উপরে আবার ফার্স্ট চয়েসের দিকে অডিট ক্যাডারও রাখে, যে অডিট ক্যাডারটা সারা জীবন সাধারণত ঢাকায় থাকে। এবং মেয়েদের জন্য খুব ভালো একটা ক্যাডার হচ্ছে অডিট ক্যাডার। অনেক মেয়েদের ক্ষেত্রে মেয়েদের চয়েস থাকে অডিট ক্যাডার, ঢাকার মধ্যে থাকে। তাদের কাজটাও মূলত একটু কর্পোরেট টাইপেরই কাজ। এরপর হচ্ছে আমি যেহেতু ট্যাক্সেশন ক্যাডারে আছি, ট্যাক্সেশন ক্যাডার রেভিনিউ সার্ভিসেরই একটা পার্ট। রেভিনিউ সার্ভিসের মধ্যে কাস্টমস এবং ট্যাক্স আছে। ট্যাক্স ক্যাডারটা হচ্ছে শহরের মধ্যে থাকে, আপনাদের শুরুতেই অফিস প্রধান হিসেবে আপনারা নিয়োগপ্রাপ্ত হবেন এবং আপনারা মোটামুটি সারা জীবনে শহরে থাকতে পারবেন। যেমন আমি আমার প্রথম পোস্টিং ঢাকায় পেয়েছি। তো সেই ক্ষেত্রে আপনি যদি অ্যাডমিন এবং কাস্টমস এই দুটো ক্যাডারের মধ্যে কোন ক্যাডারটা আগে রাখবেন এটা আপনাদের জানতে চান, সেই ক্ষেত্রে আমার মতামত হচ্ছে, যেহেতু আপনার ঢাকার ভিতরেও কোনো সমস্যা নেই, ঢাকার বাইরেও কোনো সমস্যা নেই, সেই ক্ষেত্রে আপনার যদি অ্যাডমিন ক্যাডার আসে, আপনার কোনো সমস্যা নেই, আপনি অ্যাডমিন ক্যাডার আগে রাখতে পারেন। পরবর্তীতে আপনি কাস্টমস ক্যাডার রাখতে পারেন, কারণ অ্যাডমিন ক্যাডার সাধারণত আগে শেষ হয়ে যায়। এটা যদিও কাস্টমস ক্যাডারের সংখ্যা কম থাকে, তাও অ্যাডমিন ক্যাডারটা তুলনামূলকভাবে আগে শেষ হয়, কারণ বাংলাদেশের পার্সপেক্টিভে ম্যাক্সিমাম মানুষই অ্যাডমিন ক্যাডারকে ফার্স্ট অথবা সেকেন্ড চয়েসের দিকে রাখে। যদি অ্যাডমিন ক্যাডার প্রথমে রাখেন পরে কাস্টমস ক্যাডার দেন, তাহলে কোনো লস নেই যে আপনি অ্যাডমিন ক্যাডার পেলেন না, তার মানে পরে কাস্টমস ক্যাডারও পাবেন না, এটার সম্ভাবনা খুবই কম। তো যেহেতু আপনার কোনোটাতেই সমস্যা নেই, দুইটাই আপনি দুইটার মধ্যে যে কোনো একটা হলেই আপনার হয়, সেই ক্ষেত্রে আমি বলবো যে আগে অ্যাডমিন ক্যাডারটা রেখে পরে কাস্টমস ক্যাডারটা রাখলে আমার মনে হয় এটা স্মার্ট ডিসিশন হবে। তো ভাই আপনি কিছু চাইলে বলতে পারেন। হ্যাঁ, আমি একবার একটু অ্যাড করি। আমি আসলে ডিরেক্ট আপনাকে ডিসিশন দিব না, আমি আপনাকে হরাইজন গুলো বলবো। সেটা হচ্ছে অ্যাডমিন ক্যাডারে আসলে সুবিধা হচ্ছে সচিব হতে গেলে আপনাকে মোটামুটি অ্যাডমিন ক্যাডার থেকেই সচিব হতে হবে। আর বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে উপসচিব পদগুলোতে 50% রাখা হচ্ছে অ্যাডমিন ক্যাডারের জন্য, আর বাকি 50% অন্যান্য ক্যাডার থেকে আসতে পারে। তো আপনাকে যদি আসলে গ্রেড 1 এর পোস্ট, অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ পোস্ট, অর্থাৎ সর্বোচ্চ স্যালারি স্কেল যেটাকে বলা হয় গ্রেড 1, সেটা সচিব বা সচিব সমমর্যাদা। তো সচিব বা সচিব সমমর্যাদার সর্বোচ্চ সংখ্যক পোস্ট অন্য সব ক্যাডার মিলে যে কয়টা পোস্ট আছে, একমাত্র অ্যাডমিন ক্যাডারই সমপরিমাণ গ্রেড 1 এর পোস্ট আছে। এটা হচ্ছে অ্যাডমিন ক্যাডারের সুবিধা, প্রধান সুবিধা। আর সেকেন্ড সমস্যা যেটা অ্যাডমিন ক্যাডারের, সেটা হচ্ছে আপনি আসলে 7 দিনই আসলে কর্মের মধ্যেই থাকবেন। আপনার কোনো ছুটি আসলে বাস্তবিক অর্থে আপনি কোনো ছুটি পাবেন না। ছুটি পাবেন হয়তোবা যখন উপসচিব হয়ে যাবেন, সচিবালয়ে যখন আপনার পোস্টিং হবে, তখন আপনি হয়তোবা ছুটির চিন্তা করতে পারবেন। আদারওয়াইজ আপনি কখনোই আসলে অ্যাডমিন ক্যাডারে ছুটি পাবেন না। তো আমার ওয়াইফ আসলে অ্যাডমিন ক্যাডার, সে এই গত ঈদেও আসলে আসতে পারেনি। শুক্র শনিবারও আসলে তার কোনো ছুটি থাকে না। তো অ্যাডমিন ক্যাডারের সমস্যা হচ্ছে আপনার কাছে আসলে জীবনে কোনো ছুটি থাকবে না প্রথম জীবনে, উপসচিব হওয়ার আগ পর্যন্ত। আর সুবিধা সেটা হচ্ছে মোটামুটি বাংলাদেশে গ্রেড 1 এর পোস্ট যেই কয়টা আছে, সচিব বা সমমর্যাদার, তার 50%ই অ্যাডমিন ক্যাডারের জন্য, আর বাকি 50% অন্য সব ক্যাডারের জন্য। আর কাস্টম জি ক্যাডারে আপনি মোটামুটি ফ্রাইডে স্যাটারডে মোটামুটি ম্যাক্সিমাম টাইমে আসলে ছুটি কাটাতে পারবেন। ইমার্জেন্সি তো ইমার্জেন্সি, সেটা সব ক্যাডারের জন্যই প্রযোজ্য। এখন সব মিলে ডিসিশনটা আপনার নিতে হবে। আর পোস্টিং অ্যাডমিন ক্যাডারে আসলে প্রথমে জেলা পর্যায়ে হবে, তারপরে 2 বছর পরে যখন আপনি এসিল্যান্ড হবেন তখন একদম উপজেলা পর্যায়ে হবে। তাহলে প্রথম জীবনে অ্যাডমিন ক্যাডারে পোস্টিংটা আসলে খারাপই হবে নরমালি। জি এখন আর ফাইনাল ডিসিশনটা, ফাইনাল কলটা আপনার নিতে হবে।
ভাই যেটা বলেছে আমি ওটার সাথে জাস্ট একটু একটা জিনিস অ্যাড করে, আমারও এক বড় বোন আছে, উনি এখন ইউএনও নাটোরের মধ্যে। উনি কিন্তু গত 5 বছরে কোনো ছুটি পায়নি। ঠিক আছে, উনি কয়েকদিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে 5 বছরের মধ্যেও ছুটি পায়নি। দেখা যায় যে মানে 7 দিনই তাদের কাজ করতে হয়, হয়তো শুক্রবার দিনও তাদের বিভিন্ন জায়গায় মিটিং সমাবেশ বিভিন্ন প্রোগ্রাম থাকে যেগুলো তাদের অ্যাটেন্ড করতে হয়, এবং শনিবারও অ্যাটেন্ড করতে হয়। অনেক সময় শনিবারের প্রোগ্রাম থাকলে শুক্রবারে এই প্রোগ্রামের জন্য কাজ করতে হয়। আর মনে করেন যতক্ষণ ডিসি হচ্ছে স্টেশনে থাকে ততক্ষণ স্টেশনে উপস্থিত থাকতে হয়। আর আমাদের যেমন 9টা থেকে 5টা পর্যন্ত অফিস, আমাদের একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স আছে। ওখানে কিন্তু এরকম না যে 9টা থেকে 5টা অফিস। আপনি 9টা থেকে রাত 9টা পর্যন্ত থাকতে পারেন, রাত 10টা ওখানে পর্যন্ত ব্যালেন্স থাকতে নেই, পারেন। শুধুই ওয়ার্ক। শুধুই ওয়ার্ক। এটা তহিদ ভাই যেহেতু ওয়াইফ অ্যাডমিন ক্যাডারে আছে, সেক্ষেত্রে আমিও যেহেতু দেখেছি যে রাত 10টা 11টা ওখানে কোনো টাইম নেই, মানে ফার্স্ট ক্লাস অফিসার 24 আওয়ার অন ডিউটি, ওদেরকে এটা বলেই দেওয়া হয়। তো ওইগুলা কিন্তু এখন হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে না আমি হয়তো সবকিছুতেই ফ্লেক্সিবল, আমার কোনো টাইপের সমস্যা নাই, কিন্তু পরবর্তীতে না জানার কারণে কিন্তু অনেকে এটা নিয়ে অনেক আক্ষেপ করে, যেটা আমি আগে জানতাম না ব্যাপারটা। তো জাস্ট আমাদের বলার, আমরা জিনিসটা আপনাদেরকে বললাম। এরপরে যদি আর কোনো প্রশ্ন থাকে করতে পারেন আসসালামু অন্য আলাইকুম কেউ। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি এই যে জানতে চাচ্ছিলাম যে আপনারা যে ক্লাসগুলো নেবেন সেটা মূলত মানে কয়টার দিকে নেবেন, আর হচ্ছে এটা কি 1 মাসের মধ্যে কমপ্লিট করে দিবেন? আচ্ছা, এ ব্যাপারে আমি একটু বলি, পরে তো স্যার যদি কিছু অ্যাড করতে চায়। আমাদের কাজটা হচ্ছে যে রমজানের মধ্যে আমরা যেন রোজা 30 দিনের মধ্যে ক্লাসটা শেষ করে দিতে পারি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট। যেহেতু আমাদের পরীক্ষা এপ্রিল ধরে আমরা আগাচ্ছি, পরীক্ষা যদি কোনো কারণে পেছায় ওটা তো আপনাদের একটা লাক, আবার এটা অনেক সময় খারাপও হতে পারে। পরীক্ষা পিছায় গেলে অনেক সময় প্রিপারেশন খারাপ হয়ে যায়। তো আমরা এপ্রিলে পরীক্ষা ধরেই আগাচ্ছি। আমাদের ক্লাসটা মূলত রোজার মধ্যেই করবো, এই যে 27 তারিখ থেকে আমরা স্টার্ট করবো, এরপরে তো রোজা চলেই আসতেছে। আরেকটা ব্যাপার হচ্ছে ক্লাসটা মূলত হবে সন্ধ্যার পরে, মানে সন্ধ্যার পরে ক্লাস হবে। আর আমি মানে জোহের ইউসুফ হাসান, আমি হচ্ছে ক্লাসগুলো নিব হচ্ছে মানে আমি সন্ধ্যার পরে ফ্রি নেই, আসলে ইফতারের পর আমি ফ্রি নেই রাত্রে। আমি হচ্ছে ক্লাসগুলো নিব হয় সকালে বা ইফতারের আগে। তো বিকালে অথবা সকালে আমার ক্লাসগুলো পেয়ে যাবেন। শুক্র শনিবার তো আমি বাসায় থাকি, শুক্র শনিবার আমার কোনো সমস্যা নেই। আর অন্যান্য দিন আমি হয় ইফতারের আগে ক্লাস নেব, মানে দুপুরে 4টার পর, অথবা সকালের দিকে ক্লাসটা নিব। এটা এর জন্যই আমরা আগে ক্লাসগুলো বলে, কতক্ষণ টাইম নিয়ে হবে? আমাদের ক্লাসগুলা একদম 2 ঘন্টা হবে এরকম কোনো কথা নাই। আমাদের ক্লাসগুলো ম্যাক্সিমাম 98 মিনিটস হবে, ম্যাক্সিমাম মানে 90 মিনিটের মধ্যে ক্লাসগুলো শেষ করে দিব। তার মানে 1 ঘন্টা থেকে, মানে 60 মিনিট থেকে 90 মিনিট, দেড় দেড় ঘন্টা পর্যন্ত আমাদের ক্লাসগুলো হবে। তো এর জন্যই স্যার আমাদের আচ্ছা ভাই, কিন্তু, আমার যখন ক্লাসটা একটু ক্লাসগুলো লেট নিবেন, হবে। স্যার জি ক্লাসগুলো কি রেকর্ড আকারে পাওয়া যাবে? জি জি জি, মানে অবশ্যই রেকর্ড। ক্লাসগুলো রেকর্ড থাকবে। যে যে কোনো সমস্যা হলে ক্লাসগুলো রেকর্ড দেখে নিতে পারেন, একাধিকবার দেখে নিতে পারেন। আরেকটা সুবিধা যেটা আপনাদের জন্য আমরা উন্মুক্ত রেখেছি, আমাদের সাথে আপনারা গ্রুপে অ্যাড হতে পারেন। যে কোনো সমস্যা যে কোনো সময় আপনারা গ্রুপে লিখে পাঠাতে পারেন। আমরা যেই আগে দেখি আমরা আপনাদেরকে উত্তর দিয়ে সহায়তা করার চেষ্টা করবো। মানে 24 আওয়ার্স আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন। আচ্ছা ভাই, আমার ক্লাসগুলো কিন্তু আপনাকে 2 ঘন্টা ধরে করতে হবে, কারণ আমি যেভাবে প্ল্যানটা সাজিয়েছি 34 ঘন্টা আমার ক্লাস আসলে নিতে হবে। আর আমি ট্রাই করব ক্লাসের পড়াটা ক্লাসে শেষ করতে। আপনি যাতে বাসায় প্র্যাকটিস করেন, আপনি বাসায় বসে বোঝার ট্রাই করবেন না, বোঝার ট্রাই আমার ক্লাসে করবেন। আমার 34 ঘন্টা ক্লাস নিতে হবে, আমি 17টা স্লট পাচ্ছি। সো আমার ক্লাসগুলো ডিউরেশন আসলে 2 আওয়ার করে হবে। আর আপনার কাজ হবে আমার ক্লাসটা করার পর বোঝার কাজ ক্লাসে শেষ করে ফেলা। এরপর আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আপনি এক্সিকিউশন টাইম কমাবেন। এটা হচ্ছে আমার ক্লাসের বৈশিষ্ট্য হবে। হ্যাঁ, তৌহিদ স্যার আমরা স্যারের কি ক্লাসটার জন্য, 45টা জি 45টা আমি, ক্লাসে কি আমাদের ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে? ফুল সিলেবাস বলতে 130 পাওয়া, এটাও আসলে একটা ভেগ টার্ম। 130 কোশ্চেনের স্ট্যান্ডার্ড যদি 45 বা 44, 43, 44, 45 বা 46 বিসিএস এর লেভেলে কোশ্চেন হয়, তাহলে সেই কোশ্চেনে 30 পাওয়ার মতো উপযোগী প্রিপারেশন ইনশাল্লাহ হয়ে যাবে। আর যদি কোশ্চেনের মানটা যদি 35তম বিসিএস অথবা 41তম বিসিএস এর মতো হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার আসলে 130 পাওয়ার কোনো দরকার হবে না। ইন দ্যাট কেস আপনার প্রিপারেশনটা হবে 115 থেকে 17 পাওয়ার মতো। 41তম বিসিএস এ কাটমার্ক ছিল সম্ভবত 101 বা 2। সেই কেসে আপনার হয়তো বা 110, 15 সেই লেভেলের প্রিপারেশনটা হবে। আর জি স্যার আর আমি, ইফতারের পরে যদি আমাদের ক্লাস নেওয়া হয় সেটা মানে কোন টাইমে হবে, মানে যদি বলতেন, কারণ আচ্ছা, নামাজের সেটা ব্যাপার হচ্ছে আছে তো। আমরা যেটা,
হ্যাঁ হ্যাঁ, নামাজের ব্যাপার যদি আপনি ক্লাসটা আসলে লাইভ করতে না পারেন তখন আপনি ভিডিও দেখতে পাবেন এবং ভিডিওটা লাইফ টাইম থাকবে আপনাদের কাছে, ফেসবুকেও লাইভ আকারে লাইভ থাকবে এবং ক্লাসে তো জুমে প্রশ্ন রেকর্ড করে। করা যায়, কিন্তু রেকর্ড ক্লাসে আচ্ছা, তো প্রশ্ন তো করা যায় সেই না। আচ্ছা সেই কেসের ব্যাপার হচ্ছে আমরা আসলে সবাই যেহেতু জবে আছি, একদম স্পেসিফিক এতটা থেকেই ক্লাস শুরু হবে সেটার গ্যারান্টি আসলে দেওয়া যাচ্ছে না। আমরা অফিসিয়াল বিভিন্ন কাজে এঙ্গেজড থাকি, তো নর্মালি রাতের ক্লাসগুলো ট্রাই করা হবে তারাবির পরে যাতে শুরু করা যায়, সবাই যাতে পার্টিসিপেট করতে পারে। তো তারাবির টাইমটাও আসলে এখনো ফিক্সড হয় নাই, সেটা দেখে আমরা এমন একটা টাইম আসলে ফিক্স করবো যাতে তারাবির পরে সবাই জয়েন করতে আচ্ছা পারে। আচ্ছা, তো একটু সেটা হতে ইন্টারাপ্ট পারে করি রাত 9টা, তৌহিদ ভাই, 9:30 বা 10টা। আমাকে শোনা হ্যাঁ ভাই, যাচ্ছে? শোনা যাচ্ছে হ্যাঁ শোনা আমাকে? জি যাচ্ছে, জি। আচ্ছা আচ্ছা, শোনা টাইমিং যাচ্ছে জি। হচ্ছে আপনাদের ধরেন আমি আপনার আইডিয়া দিয়ে দিই। যেমন আপনাদের জোহার স্যার আছেন, উনি আহ, ইফতারে উনি যে ক্লাসগুলো নেবেন ওই ইফতারের আগে উনি নেবেন। এটা ইফতারের আগে, এটা হচ্ছে ধরুন হলিডে থাকে, হলিডেতে আমাদের ক্লাস সকালেও হতে পারে, শুক্র শনিবারে, এবং আমাদের এক এক দিন বেশিরভাগ দিন আমাদের ডাবল সেশন থাকবে। ডাবল সেশন বলতে আমাদের এক একটা সেশনের লেন্থ হবে আহ, ধরেন কথার কথা 70 to 80 মিনিট। তো দু একদিন থাকবে মাঝে মাঝে থাকবে আমাদের 12 জন আচ্ছা 14 জন মানুষকে এখানে মানে 20 জন 25 জনের জন্য ইন্ডিভিজুয়াল টাইম স্লট দেওয়াটা আসলে আমাদের জন্য মানে এটা আসলে পসিবল হবে না, এটা বাস্তবতা যেটা। তো সেই জন্য আমাদের হলিডেতে বা ছুটির দিনগুলোতে আপনারা মোটামুটি ইফতারের আগেই সুবিধাজনক সময়ে কনভেনিয়েন্ট টাইমে ক্লাসগুলো পাবেন। এবং কিছুদিন আছে আপনাকে ইফতারের পরেও করতে হবে। এখন এটা এমন হতে পারে ইফতারের ইমিডিয়েট লেটসে আমরা যদি ইমিডিয়েট 30 মিনিট পর শুরু করি, সেটা তাহলে আমাদের একটা সেশন হবে। হ্যাঁ, একটা করে সেশন নিতে হবে। এইভাবে করে আমরা কন্ডাক্ট করব। আমাদের টার্গেট থাকবে রমজান মাসেই মেজরিটি অফ দ্য ক্লাসেস কমপ্লিট করে দেওয়া, যাতে আপনারা একটা কাছে থাকেন। তারপরও গোয়িং ফরওয়ার্ড এখানে আমাদের যারা পার্টিসিপেন্ট আপনারা থাকবেন, তাদের ওভারঅল হচ্ছে মানে নাম্বার অফ পার্টিসিপেন্ট, তাদের হচ্ছে আমাদের সাথে ইন্টারাকশন, সবকিছুর উপর ভিত্তি করে আমরা অবশ্যই আপনাদের জন্যই তো আমরা তো সেটাকে আমরা একটা সুবিধাজনক বা ফ্লেক্সিবল জায়গাতে মেজরিটির যাতে সুবিধা হয় সেটা আমরা ইনশিওর করবো। এই জন্য আমরা স্পেসিফিক কোনো টাইম কমিট করছি না। আরেকজন আমাকে পার্সোনালি মতো মেসেজ দিয়েছিলেন, এই জন্য আমি আসা জোহের সম্ভবত দেখছিলাম যে চয়েস লিস্ট নিয়ে কথা বলছিল। ওই 48 হয়তো অনেকে আছেন শুনছেন। তো এখানে আসলে এক একজনের পার্সপেক্টিভ, একজনের ভিউ আলাদা। তো এই ক্ষেত্রে যদি আমি একটু বলি 1 মিনিট সময় নিয়ে, রোহিত ভাই আমি কি বেশি লম্বা করছি? 1 মিনিট সময় নিচ্ছি, হ্যাঁ। আমাকে হ্যাঁ না, দুইজনকে শিওর শিওর। আচ্ছা, চয়েস লিস্টটা হচ্ছে আসলে আমরা প্রত্যেকে ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল। তো আমাদের প্রত্যেকের চয়েসও আলাদা, আমাদের এক একজনের বয়স এক এক রকম, লাইফের প্রায়োরিটিস গুলো বা গোলস গুলো আলাদা। তো আমাদের চয়েস লিস্ট একটু ডিফারেন্ট হবে, এটা অস্বাভাবিক কিছু না। স্পেশালি যারা ক্যাডার সার্ভিসের জব গুলার নেচার সম্পর্কে অবগত, এট দ্য সেম টাইম নিজের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে অবগত, যে আমি আসলে ফিউচারে আমি নিজেকে কোথায় দেখতে চাই, কোন টাইপের জব আমি করতে পারবো, কোনটা আমি পারবো না, লাইফের কোন পেইনটা আমি নিতে পারবো, কোন পেইনটা নিতে পারবো না, আমি কোন সুবিধাটা ভোগ করতে চাই, কোন সুবিধাটা চাই না। অনেক ভ্যারিয়েবল আছে, ঠিক আছে। তো সেই জায়গায় এখন কিছু কমন ব্যাপার স্যাপার আছে। যেমন আমি আপনাকে বলি, ধরেন ফরেন ক্যাডার, হ্যাঁ, ফরেন অ্যাফেয়ার্স। ফরেন ক্যাডার যদি আপনি রাখেন অবশ্যই একে রাখবেন, হ্যাঁ, একে রাখবেন, নাহলে রাখবেনই না, প্লেন এন্ড সিম্পল। দুই তিনে রাখার দরকার কথা নেই, তাহলে তো আপনি পাবেন না। কাস্টমস ক্যাডার এই ধরেন কাস্টমস হচ্ছে 100, ধরেন 4টা 5টা সিট আছে কাস্টমস ক্যাডার। আপনি যদি ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েসের বাইরে রাখেন, যদি 20টা 30টা পোস্টের জন্য রিক্রুটমেন্ট হয়, আপনি পাবেন না। যেমন 48 হয়তো 50 জন নিবে, 50 জন যদি নেয়, সর্বোচ্চ সেকেন্ড চয়েসেই আপনার মোটামুটি পেতে পারেন, এর বেশি পাবেন না। এখন ব্যাপার হচ্ছে এক একজনের এক একটা প্রায়োরিটি, সব ক্যাডারেরই কিছু সুবিধা আছে, এট দ্য সেম টাইম কিছু অসুবিধাও আছে, ঠিক আছে। যেমন অ্যাডমিন ক্যাডারে যখন আপনি যাবেন, অবশ্যই আপনার রেকগনিশন, সোশ্যাল রেকগনিশন অনেক ভালো থাকবে। ছোটবেলা থেকে আমরা দেখে বড় হয়েছি যে একটা স্কুলের মধ্যে, আমাদের স্কুলের প্রোগ্রামে ইউএনও মহোদয় আসতেন, ডিসি মহোদয় আসতেন। তো সেই জায়গাটা থেকে আপনি আপনি সোশ্যাল একটা রেকগনিশন, আপনার ফ্যামিলির লোকজন বলবে হ্যাঁ ও তো ম্যাজিস্ট্রেট হয়েছে, এগুলো বলতে পারবেন, এবং এই এই লাক্সারিটা আপনি নিতে পারবেন, সোশ্যাল একটা বড় রেকগনিশন থাকবে। কিন্তু এখানে আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা অনেক ডিফিকাল্ট, এটা হচ্ছে বাস্তবতা বলতেছি আমি। কোনো ধরনের আপনাকে মানে কি বলে না, এটা এইটার অনেক ভালো। আপনি ফিউচারে যদি আপনি অনেক দূর যেতে চান, সেই সুযোগ থাকবে। সবাই হয় না, সবাই সচিব হয় না, এটাও বাস্তবতা, ঠিক আছে। কিন্তু আপনি সোশ্যাল রেকগনিশনটা সব থেকে বেশি পাবেন আপনি যদি অ্যাডমিন ক্যাডারে যান। কিন্তু এখানে আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স করাটা অনেকের জন্য অনেক ডিফিকাল্ট হয়। তো আপনি যদি মনে করেন একজন ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন হন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার জন্য এই ক্যারিয়ার অ্যাডজাস্ট করা কঠিন হবে। আর আপনি যদি মনে হয় যে না, আমি জবটাকেই ভালোবাসি, আমি একদম প্রান্তিক পর্যায়ে কাজ করব, দেশের প্রান্তিক পর্যায়ে কাজ করে দেশের সকল স্তরের জনগণের সাথে আমি কি করব, মানে আমি মিলেমিশে কাজ করব, সেই ক্ষেত্রে অ্যাডমিন ক্যারিয়ার ইজ মানে ক্যান বি দ্য বেস্ট চয়েস ফর ইউ, ঠিক আছে। তো এরকম ম্যান টু ম্যান ভ্যারি করে। ধরেন অনেকে আছে ফিমেলরা চিন্তা করে যে না, আমি আমার প্রপার একটা পোস্টিং চাই, এট দ্য সেম টাইম একটা কর্পোরেট স্ট্রাকচার, কর্পোরেট ভাইব চাই।
ফিমেলদের জন্য আমার সাজেশন থাকবে আপনি অবশ্যই অডিট বা হচ্ছে ট্যাক্স, এগুলোকে আপনারা আগে রাখবেন। এই দুইটার মধ্যে যে কোনো একটাকে আপনি আগে রাখতে পারেন, ঠিক আছে? এই দুটোর মধ্যে যে কোনো একটা আগে রাখতে পারেন। কাস্টমসকে ফিমেলদের জন্য কেন বলবো না, কারণ কাস্টমসের ক্ষেত্রে আপনার পোস্টিং এর ক্ষেত্রে আপনি অবশ্যই বিভাগীয় শহরেই পাবেন, বা জেলা শহরে পাবেন, কখনো উপজেলায় কাজ করতে হবে না, কিন্তু আপনাকে 2 বছর পর পর আপনাকে পোস্টিং আপনার চেঞ্জ করতে হবে আপনাকে, ঠিক আছে? কিন্তু ট্যাক্সে বা হচ্ছে অডিটে আপনি কম্পারেটিভ এই মুভমেন্ট হবেই না, এটা আপনার সুবিধা। আবার ছেলেদের ক্ষেত্রে আমি যদি বলি, এই অ্যাডমিন আর হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স এর পরে বা পুলিশের পরে, এগুলো তো যার যার প্রায়োরিটি, এগুলোর পরে যদি আপনাকে পরে বলতে হচ্ছে এই ক্যাডার গুলোর চিন্তা ভাবনা বাদ দেওয়ার পরে যদি বলি, সেই ক্ষেত্রে আপনি আপনি আবার কাস্টমস থেকে প্রায়োরিটি দিবেন আগে বেশি, ছেলেদের জন্য আমি বলবো, ঠিক আছে? তো এইরকম ম্যান টু ম্যান ভ্যারি করবে। আমার এক সিনিয়র স্যার আছেন, উনি রেলওয়ে ক্যাডার ফার্স্ট চয়েস দিয়ে ফার্স্ট চয়েস, মানে উনি রেলওয়ে ক্যাডার পেয়েছিলেন 21-22 বিসিএস এর, হ্যাঁ। উনি এখন এই চট্টগ্রাম এই জোনের হেড। উনি এটা ফার্স্ট চয়েস কেন দিয়েছেন, কারণ উনি দেখেছিলেন, উনি গল্প করেছেন ওনার বাবা ছিলেন রেলের একজন গেটম্যান। তো সেখান থেকে উনি ওই মানে ওই পরিবেশে উনি দেখেছেন, উনি দেখতেন যে একজন ক্যাডার অফিসারের কি পরিমাণ সম্মান আছে, তো উনি ওইটাকে ফার্স্ট চয়েস দিয়েছেন। তো এরকম মানুষের প্রায়োরিটির উপর ভিত্তি করে এগুলো চেঞ্জ হয়, ঠিক আছে? এগুলো চেঞ্জ হয়। অনেকেই আছে হয়তো জাতীয় মেরিটে, আপনার হচ্ছে এখন তো জাতীয় মেরিট প্রকাশিত হয় না, সে দেখা যাবে 5 জন 10 জনের ভিতর আছে, 15 জনের ভিতর আছে। এমন হইতে পারে কথার কথা সে 10 জনের ভিতরে থেকে ফার্স্ট চয়েস দিয়ে সে অডিটে গিয়েছে, বা ফার্স্ট চয়েস দিয়ে সে কাস্টমসে আসছে, বা ফার্স্ট চয়েস দিয়ে সে ইনফরমেশনে গিয়েছে। এরকম ম্যান টু ম্যান ভ্যারি করবে, তো এইগুলো নিয়ে আপনারা অতিরিক্ত চিন্তা করবেন না, ঠিক আছে? জি, আপনি আমি আমি সাহিল ভাই, আমি একটা কথা অ্যাড করি। মানে জি আমি 43 নং বিসিএস আমাদের একটা গ্রুপ ছিল, সেই গ্রুপে আমরা 5 জন মিলে ভাইবার প্র্যাকটিস করেছিলাম। এর মধ্যে আমাদের 4 জনই ক্যাডারে চলে আসছে, অ্যাডমিন ক্যাডারে আসছে, ট্যাক্সে আসছে, পুলিশে আসছে। হুম হুম আমাদের সাথে একজন আপু ছিল, তিনি ক্যাডার পান নাই কোনো, তার লাস্ট বিসিএস ছিল, এবং তিনি এনএসআর এডি ছিলেন। হুম এনএসআর এডির চাকরিটা ছেড়ে তিনি 43তম বিসিএস দিয়েছেন রিটেন, এরপরে ভাইবা দিয়েছেন, তো ভাইবার ক্যাডার পাননি, তার বয়স শেষ, আর কোনো চাকরিতেও তিনি অ্যাপ্লাই করতে পারবেন না। হুম আর মানে মূলত ফার্স্ট চয়েস ছিল ট্যাক্স ক্যাডার, কারণ তিনি, তার মা ট্যাক্স কমিশনার ছিলেন, তার হুম ফুল ফ্যামিলির মধ্যে অনেকেই ট্যাক্সে ছিল, মেয়েদের জন্য খুব ভালো একটা জব। হুম কিন্তু তিনি ট্যাক্সটা 1 নম্বরে অপশনে না দিয়ে 2 নম্বরে দিয়েছেন। প্রথমটা দিয়েছিলেন ফরেন, কারণ হুম সাধারণত সবাই ফরেন দেয়, নাহলে শুরুতে ট্যাক্স দিলে জিজ্ঞেস হবে কেন ট্যাক্স দিয়েছেন ইত্যাদি। তো ফরেন দিয়েছিল ফার্স্ট চয়েসে, কিন্তু তার কোনো ফরেনের প্রিপারেশনই ছিল না। তো ভাইবার মধ্যে গিয়ে তার কিন্তু ফরেন নিয়েই ম্যাক্সিমাম প্রশ্ন করেছে, তো তিনি উত্তর দিতে পারেননি, এবং তার ভাইবাটা খুব খারাপ হয়েছিল। আচ্ছা পরবর্তীতে আচ্ছা, কিন্তু বুঝতে তার পারছি কোনো আমি। ক্যারিয়ারে আসেনি। আমি তো এখানে আমি, হ্যাঁ জি, বলো তো বলো, আমি শেষ করো জাস্ট শেষ একটা জিনিস করো। বলতে চাই, তো যারা মনে করেন যে চান যে হ্যাঁ ফরেন রাখতে, যেটা ফার্স্ট চয়েস রাখবেন, সাধারণত ভাইভাতে কিন্তু ফার্স্ট চয়েস নিয়ে প্রথমে প্রশ্নগুলো করা হয়। এটা একটা খুব বড় একটা ক্রাইটেরিয়া, অনেকে পরে গিয়ে রিগ্রেট করে, যেমন ওই আপুটা পরে রিগ্রেট করেছিল যে আসলে আমি তো ফরেন দিয়েছিলাম, এটা তো আসলে গট্টলিকায় গা প্রবাহ করার মতোই, যে ফরেন দিয়েছে কিন্তু আমার তো মূলত হচ্ছে ট্যাক্সটা প্রথম পছন্দ ছিল, পরে তার ভাইভাটা খারাপ হয়েছে। তো ওইটাও কিন্তু মাথায় রাখতে হবে, যেটা ফার্স্ট চয়েস দিবেন ওইটা সম্পর্কে কিন্তু খুব ভালো মতো ওয়াকিবহাল আপনার থাকতে হবে, এবং ওইটা সম্পর্কে একটা প্রিপারেশন আপনার নিতে হবে ভালো মতো। আচ্ছা, আচ্ছা ভাই, আপনি কন্টিনিউ হ্যাঁ করেন। হ্যাঁ, ওই জায়গা থেকে বলতেছি। আর হচ্ছে ভাইভাটাও একটা কমপ্লিটলি নন ইউনিফর্ম প্রসেস। জহের যেটা বললো এটাও যেমন সত্য, এর অপোজিট জিনিসটাও সত্য, যে আপনাকে আপনার ফার্স্ট চয়েস থেকে সেকেন্ড চয়েস থেকে কোয়েশ্চেন নাও করতে পারে, এরকম ভাইভাও হয়, ঠিক আছে? যেমন আমি যদি বলি আমাদের 43 আমরা যারা কাস্টমসে আসে, আমাদের এই 43 নম্বর বিসিএস কাস্টমসে যোগদান করেছি, 5 জনের তো ফার্স্ট চয়েস ছিল, আর বাকি 6 জনের ছিল সেকেন্ড চয়েস, ঠিক আছে? ফার্স্টে ফরেন ছিল, সেকেন্ডে ছিল কাস্টম। তো ব্যাপারগুলো হচ্ছে এরকম, মানে ম্যান টু ম্যান ভ্যারি করে। অনেকে আছে ফার্স্ট চয়েস দিয়ে অডিটে গিয়েছে, ফার্স্ট চয়েস দিয়ে ট্যাক্সে গিয়েছে। এবার তো ওই যে জোহার আপনাদের বলতে পারবে, অনেকে আছে ট্যাক্সে আসছে 41-এ, 43-এ অ্যাডমিনে যোগদান করেন নাই। আমাদের কাস্টমস এরকম মানে অনেক আছে, এই যে এইবারও তো গতবারও তো ছিল, কাস্টমসে আছে পরবর্তী অ্যাডমিনে আসছেন, অ্যাডমিনে যান নাই, হ্যাঁ। আবার হচ্ছে আমাদের সিনিয়র, যেমন আমি এখন ট্রেনিং আছে এখানে, গত 7 থেকে 8 দিনে মিনিমাম মিনিমাম 5 থেকে 7 জনের সাথে কথা হয়েছে, যারা প্রথম বিসিএস এ দেখা যাচ্ছে উনি হয়তো 21 বিসিএস এ বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা ছিলেন, 22 বিসিএস উনি কাস্টমস ক্যাডারে চলে আসছেন। কারণ এগুলা, এই ডিসিশন গুলো জাস্টিফাই করার কিছু নাই, এগুলো প্রত্যেকে, যেটা বললাম, প্রত্যেকের ব্যক্তিগত জীবন ভিন্ন। অ্যাডমিন ক্যাডার কি খারাপ? মোটেও না। অ্যাডমিন ক্যাডার রয়্যাল ক্যাডার, অবশ্যই রয়্যাল ক্যাডার। 5টা 6টা প্রথমে যে ক্যাডার গুলো আছে, এটা আপনি ফরেন সার্ভিস বলেন, আপনি বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন বলেন, পুলিশ বলেন, আপনার হচ্ছে আর রেভিনিউ সার্ভিসের যে 2টা ক্যাডার আছে, আমাদের কাস্টমস এন্ড ভ্যাট, ভিএটি, যেটা কাস্টমস এন্ড ভ্যাট, আর যে ট্যাক্স, তারপর অডিট, প্রত্যেকটা ক্যাডারেরই অনেক সুযোগ সুবিধা আছে, অনেক সব। আর এটা ভাই জব, সকল জবে কিছু চ্যালেঞ্জেস থাকবে, তো এগুলোর সাথে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে। কিছু জায়গায় আছে দেখবেন একটা ইমেজ ক্রাইসিসের ব্যাপার আছে, কিন্তু সেই ইমেজ ক্রাইসিসের মধ্যে অনেকে আছে নিজেরা নিজেদের ইমেজটাকে সমুন্নত রেখে চমৎকার একটা সার্ভিস লাইফ পার করে যাচ্ছেন। আটটা এই তো এই ব্যাপারগুলো হচ্ছে মূলত চয়েস ডিসক্লেমার ছিল আটটা আর কি। আটটা তো এগুলো নিয়ে আপনারা বেশি চিন্তা করবেন না। এনিওয়েজ, ঠিক আছে? তো জয় আচ্ছা কন্টিনিউ শাহিদ আমি ভাই,
জি। যদি যদি ওদের প্রয়োজন হয় আপনি একটা পোল লঞ্চ করতে পারেন, যদি ওদের প্রয়োজন হয় আমরা আসলে ক্যাডার চয়েস সম্পর্কে একটা সেশন নিতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ক্যারিয়ার চয়েস সম্পর্কে দেখেন, আমি এই যে ক্যারিয়ার চয়েস সম্পর্কে আগে যখন বলা হয়েছে, এক একজনের প্রায়োরিটি এক এক রকম। আপনারা কি আজকে হয়তো একটু আইডিয়া পেয়েছেন, তারপর আমরা একটা সেশন ইনশাল্লাহ রাখবো, যারা আপনারা চান আমাদের টিম বক্সে জানান। 48 মধ্যে যারা এখনো হয়তো অ্যাপ্লাই করেন নাই, ওই জিনিস হয়তো অ্যাপ্লাই করে ফেলেছেন, আমি জানি না ডেডলাইনটা কবে। হ্যাঁ, তো যারা এখনো করেন নাই আপনারা আমাদের জানান, আমরা অবশ্যই আমরা একটা সেশন রাখবো এবং স্যার 27 ফেব্রুয়ারি লাস্ট ডেট। আচ্ছা, তাহলে আমরা দেখি আমরা ভাইয়া আরেকটু জানা আমরা ছিল ভাইয়া। জি, প্রশ্ন করেন ভাই। জানা ছিল যে আপনারা যে ক্লাস নেবেন তখন কি মানে কোনো পরীক্ষা নেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা, মানে যে ক্লাসটা নেবে সেই শুরুতেই ক্লাসের বলেছি উপর। এগুলো আপনারা শুনেন নাই, আমরা এগুলো রিভিশন প্রোগ্রাম সরি বলে ভাইয়া, আমরা। মানে আমি হচ্ছে হ্যাঁ, আমি বলে দিচ্ছি, না, তো সমস্যা নেই হ্যাঁ সমস্যা নেই বলেন। সমস্যা নেই আমাদের এইটা হচ্ছে কমপ্লিটলি হচ্ছে রিভিশন প্রোগ্রাম, বা হচ্ছে আপনাদের বলে হাইলাইটস প্রোগ্রাম যেটাকে বলা হয়। আপনাকে ডাইজেস্ট। না দেখে গেলেই না, আমরা সেগুলো আপনারা যেমন একটা পড়ার সময় ডাইজেস্ট করেন, তো ওইরকম এটা হচ্ছে আমরা সেই যে জিনিসটুকু না দেখে গেলেন সেগুলো আপনাকে দেখাবো। তো এত শর্ট মানে টাইমের মধ্যে, আর এখানে রিসোর্স পারসন হিসেবে শুধু আমরাই আছি। তো আমরা প্রতিটা ক্লাসের উপর ফিডব্যাক করে আপনাদের পরীক্ষা আমরা নিবো না, আমরা আমাদের মেইন একটা মডেল টেস্ট নিবো। এটা একটা শর্ট প্ল্যান, কিন্তু এটা প্রিপারেশনের মধ্যে রাখার প্ল্যান, শুধু আপনাকে এক্সামের মধ্যে রেখে রেখে, কারণ মানসম্মত প্রশ্ন না হইলে ওই দুইটা শুধু মুখস্থ বই থেকে কয়েকটা প্রশ্ন তুলে দিয়ে পরীক্ষা নেওয়া, এই লেভেলের পরীক্ষা আসলে আমরা নিতে চাই না। এটা আমাদের প্রথম ভেঞ্চার, সামনে আমরা ইনশাল্লাহ পিবি পর রিটেন নিয়ে কাজ করবো, 48 বিসিএস নিয়ে কাজ করবো। সেখানে আমরা আরো ইলাবোরেট ভাবে আমরা কাজ করবো, ঠিক আছে? এখানে আমাদের ক্লাসগুলোর উপর আলাদা এক্সাম থাকবে না, আমাদের মেইন একটা মডেল টেস্ট থাকবে চূড়ান্ত। মানে আপনারা ইতিমধ্যে প্রিপেয়ার, তো আপনাদেরকে এখানে এই পরীক্ষা নেওয়ার টাইম নিয়ে বসানো, এইভাবে আমরা টাইম আসলে ভাইয়া আপনাদের বুঝতে করবো না। পারছি, হ্যাঁ থ্যাংক ইউ। আর স্যার আরেকটা আরেকটা কথা জানা ছিল স্যার। যে সকালে যদি মানে ক্লাসগুলো নেন তো সকাল কয়টার দিকে নেবেন, মানে আমার আবার হচ্ছে জব আছে তো আমরা দেখা ওই যাচ্ছে শোনেন, আমি ওই জি। সকালে বলতে সকালে প্রতিদিন হবে না, যেটা বলেছি হয়তো হলিডেজ উইকডেজ গুলো, হয়তো ফ্রাইডে আপনারা সকালে ক্লাস পেলেন, রমজান মাস সবাই আমরা একটু করি, কিন্তু সকালে তো মোটামুটি সবাই বাসায় থাকি। তবে যেটা হচ্ছে ভাই, একটা কথা বলে রাখি, বিসিএস পরীক্ষা যদি দেন, আপনার যদি এইটুকু ফ্লেক্সিবিলিটি না থাকে, তাহলে আপকামিং ডে গুলোতে গিয়ে আমার কোর্সে ভর্তি হওয়ার জন্য আমি বলতেছি না, মোটেও এই কোর্সে ভর্তি হওয়ার জন্য ম্যান্ডেটরি না, কিন্তু আপনাদের ভিতরে এই ফ্লেক্সিবিলিটি, অপেক্ষা করার টেন্ডেন্সি, সবকিছু না, অধিকাংশ জিনিস আপনার মন মতো হবে না, এই জিনিসগুলো যদি মানিয়ে নিতে না শিখেন, আপনি প্রথমত এই লম্বা জার্নিটাও পার করতে পারবেন না। 2020 সালের নভেম্বর মাসে যে একটা বিসিএস আমার দেওয়া 43তম বিসিএস কর্মকাণ্ড শুরু হয়েছিল, সেটা যোগদান করলাম 2025 সালের জানুয়ারি মাসে এসে। প্রত্যেকটা ধাপে ধাপে এখানে এত ত্যাগ, এত শিক্ষা, এত স্যাক্রিফাইস, নিজের না, আপনি, আপনার পরিবার, আপনার যে বন্ধু, যে রুমমেট, যে হোস্টেলে যার সাথে আপনি রুম শেয়ার করছেন, প্রত্যেকের স্যাক্রিফাইস এখানে জড়িত। সব থেকে বেশি দরকার হচ্ছে আপনার ধৈর্যটা। তো এইখানে ভাই অনেক কিছুকে আপনাকে ছাড় দিতে হবে, সবকিছু আপনার টাইম মতো হবে না, সব ক্লাস আপনি লাইভ করতে হবে, ব্যাপারটা এরকম না। আমার কোর্সেও আসতে হবে, ব্যাপারটা মোটেও এরকম না। আপনার যদি মনে হয় যে না, আমি 1 মাস 1.5 মাস আমি একটু একটা মেন্টরশিপের মধ্যে থাকবো, একটু গুছাবো, একটু দেখি তো উনি কি বললো, ওনারা কি করতেছে, 3 জন তো ওনারা ক্যাডার অফিসার, আরেকজন আছে 4 জন ওনারা ক্যাডার অফিসার, এবং রিসেন্ট টাইমে ক্যাডার হয়েছে, এমন না 5 বছর আগে হয়ে আসছিল 36 বিসিএস এর ক্যাডার হয়ে রয়েছে, বা এমন না যে ওনারা ক্যাডার হয়ে পড়াইতে আসছে, প্রত্যেকে জি আমরা কোচিং সেন্টার পড়িয়ে আসছি। তো আমাদের ওই অভিজ্ঞতাটুকুই হচ্ছে আপনি এখানে পারচেস করতে পারেন, আর এখানে দ্য অ্যামাউন্ট ইউ আর পেইং ইটস ভেরি মাচ, কি বলবো, খুবই নগণ্য একটা অ্যামাউন্ট। তো এইটা এখানে আপনার ইস্যু হওয়ার কথা না। তো আমরা আপনাদের আমি সর্বোচ্চ ফ্লেক্সিবিলিটি চিন্তা করবো, আমরা এখনই কোনো কিছু কমিট করছি না কেন, কারণ আমরা চাই না কোনো প্রমিস ব্রেক করতে, ঠিক আছে? এই জন্য আমরা যেটা পারবো আমরা সেটাই বলতেছি। জি জি অলরেডি ভাই, আমি একটা জিনিস বলি ভাই। 35তম বিসিএস এর আগের ক্যাডার যারা আছে, আর মানে আমরা যারা রিসেন্ট ক্যাডার হয়েছে 40 বিসিএস এর পর, তাদের মধ্যে আপনারা এক্সপিরিয়েন্সের একটা ব্যাপক পার্থক্য পাবেন, প্লাস পড়াশোনার একটা দিক নির্দেশনাগত একটা ব্যাপক পার্থক্য দেখতে পারবেন। আর আমি নিজে যখন প্রিপারেশন নিয়েছিলাম, আমি 2জন ভালো স্যারের কাছে পড়েছিলাম। এর মধ্যে রিটেনের জন্য রিটেনের এক বিজ্ঞান স্যারের কাছে পড়তাম, উনি আমাদের ক্লাস নিতে হচ্ছে তারাবি নামাজের পর। মানে তার ক্লাস শুরু হতো রাত 10:30টার দিকে, বিজ্ঞান ক্লাস 2-3 ঘন্টা নিতেন মাঝে মাঝে। আর আমরা আরেকটা ইংলিশে ক্লাস করতাম, এমনি লিটারেচারের ক্লাস করতাম, সেই স্যার আবার ক্লাস নিতে হচ্ছে সেহরির পর, মানে ফজরের নামাজের পর আমরা ক্লাস করতাম। তো হ্যাঁ, আমরা এখানে জয়ের সাথে আমি একটু অ্যাড করে দিই, জাস্ট জয়ের, জি সরি, জি সেটা হচ্ছে আমি যখন বিসিএস প্রিপারেশন নিই, তার আমি 2017 সাল থেকে যখন আমি আইবিএ তে ঢুকি, তারপর থেকে আমি জব সেক্টরে আমি টিচার হিসেবে কাজ করি, বিভিন্ন কোচিং সেন্টার পড়াই, ব্যাংকে চাকরি হচ্ছে, চাকরি করতেছি, ছাড়তেছি, চাকরি করবো না। তা আমি তো একজন টিচার, বা আমার ভিতরে কিন্তু ওই ইগো ছিল না, আরে আমি টিচার, আমি বিসিএস প্রিলি পাস করতে হইলে আই নিউ, আমি যেটা বুঝতে পারছিলাম যে আমাকে সকল ধরনের কথা কথা প্রাইড, ওভার কনফিডেন্স, অ্যারোগেন্স, এগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে আই নিড টু সিট টাইট অন মাই টেবিল, এবং আমাকে বাই দা বুক এগোতে হবে। তো আমি তো বাংলায় ভাই এক্সপার্ট না, তো বাংলা এক্সপার্ট একজনের আমি দেখা যাচ্ছে কোর্স করছি, বা উনি অনলাইনে কি পড়ায়, আমি তো সবসময় লাইভ তো কখনো আপনি ক্যাচ আপ গেম খেলতে পারবেন না, আমাদের অনেক অ্যাক্টিভিটি আছে, কিন্তু মানে আমি অনলাইনের বেস্ট ইউজটা করার চেষ্টা করছি। আমি ওই ব্যাচে থাকতাম, আমার যখন সময় হতো, আচ্ছা কি টপিক নিয়ে ক্লাস নিতেছে, সমাজ, আর সমাজ তো আমি বুঝি,
আচ্ছা আজকে কি টপিক নিয়ে ক্লাস হচ্ছে? শুদ্ধিকরণ। এই শুদ্ধিকরণ তো আমি পারি না, এই ভিডিওটা একটু দেখে নিলাম। তো এইভাবে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে? এটা কোনোভাবেই ওয়ান ওয়ে জার্নি না। আর এই কোর্সে আসলে আর আপনি ফ্রিতে চান্স পাবেন, ব্যাপারটা মোটেও এরকম না। আমি আগেই বলতেছি ভাই, এটা ফ্রিতে চান্স পাওয়ানোর, বৈতরণী পার করানোর কোনো মানে উপায় এটা না। এটা হচ্ছে আপনাকে একটা এই 1-1.5 মাস 2 মাস সময় আপনি একটা মেন্টরিং এর মধ্যে থাকবেন, দ্যাটস ইট। আপনার মানে কোনো প্রশ্ন আসলে সরাসরি আপনি আমাদের সাথে কমিউনিকেট করতে পারলেন, এটা এখান থেকে আপনার স্যার টেকেবল। আর আর একটা জিনিস আমি স্যার একটু একটা প্রশ্নটা নিচ্ছি। আমি একটা জিনিস বলি, আপনারা কোনোভাবেই কিন্তু এইগুলোকে খরচ হিসেবে দেখবেন না। আমি সবসময় এগুলোকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখতাম, যে আমি যে জায়গায় যেতে চাই সেটার জন্য আমার কিছু ইনভেস্টমেন্ট করার লাগে। যেমন আপনারা যদি 24 ঘন্টা আমাদের সাথে কন্ট্যাক্টে থাকতে চান, এটার জন্যও কিন্তু একটা প্রাইস আছে। কিন্তু এই প্রাইসটাকে কোনোভাবেই আমি চাই না যে আপনারা ইনভেস্টমেন্ট বাদে অন্য কিছু দেখেন। আপনারা 24 ঘন্টা আমাদের সাথে থাকবেন, যে কোনো সমস্যায় যে কোনো জায়গায় যদি আটকে যান, এটা অবশ্যই আমাদেরকে নির্দ্বিধায় জিজ্ঞেস করবেন। এবং আমরা কমিটমেন্ট এই জায়গায় দিচ্ছি যে আমরা যে কোনো সময় যে কোনো প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব, এবং সর্বোচ্চ সঠিক উত্তরটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। জি তো স্যার, আশা করি বুঝতে ম্যানেজমেন্টটা পেরেছেন। ভালো হইলে ভালো হয় আর কি আমাদের জন্য, কারণ অনলাইন জি ভিত্তিক জি। তো শোনেন ওইভাবে শোনেন না, যোগাযোগ করা শোনেন যায় শোনেন, না। আমরা আমরা এই জায়গাটায় মানে আমাদের কোর্স লঞ্চ করার ক্ষেত্রে প্রথম যেটা আমাদের মানে আসলে মানে কনসার্নের ব্যাপার ছিল, যেটা আসলে যেমন এই প্ল্যাটফর্মটাতে আমি এতদিন ধরে ক্লাস নিচ্ছি, এর আগেও নিয়েছি, যে বিসিএস নিয়ে শুরু করা, বিসিএস একটা ভ্যাস্ট জিনিস। তো আমরা কিন্তু আসলে একজন একজনকে কমপ্লিমেন্ট করব, তো ওইরকম সেম মেন্টালিটি হচ্ছে সেম মাইন্ডসেট বলেন বা সেম এক্সপিরিয়েন্সের আমরা 3-4 জন একত্রিত হতে পেরেছি বলে এটা করতেছি। আর ওই যে জয়ের যেটা বলছিল এটা ইনভেস্টমেন্ট না, আমি এটা বিলিভ করি না। 999 টাকা 1000 টাকা এটা কোনো সর্ট অফ ইনভেস্টমেন্ট না। আপনি একজন ফ্রেন্ডকে নিয়ে একটা আউটিং যদি আলাদা করে বসেন, সেখানে গেলে কি হয় এটা আপনারা খুব ভালো করে বুঝেন। প্রত্যেকজন সমান না, বাট এইগুলো কোনো আমি ওই সেন্সে বলতেই রাজি না। আর এবং এটা ভর্তিতে বাধ্যতামূলক কিছু না, আমি আপনাকে এনকারেজও করতেছি না। আপনার যদি মনে হয় যে কথাটা তো শুনলেন যে এরা আসলে কি পাবো না পাবো এদের থেকে ক্ষতিগ্রস্ত হবো না, আমি পাইলে উপকারের মাত্রাটা 1% হইতে পারে, 100% হইতে পারে, তাই না? কিছুটা উপকৃত হওয়ার সুযোগ আছে বা সম্ভাবনা আছে। কথা শুনে তো মনে হয় যে না, এরা অন ইউর ফেস টাইপের কথাবার্তা বলে, কোনো বুলশিট কথাবার্তা বলতেছে না, আজাইরা কথাবার্তা বলতেছে না, সেই ক্ষেত্রে আপনি এনরোল্ড হন। কিন্তু আপনি এনরোল্ড হইলে আপনার জীবন বদলে যাবে, এই লেভেলের কথাবার্তা গেম চেঞ্জার আমরা কখনো বলি নাই, বলবো না। তো ওইটুকু রিস্ক আমি বলবো না, এইটুকু যদি আপনি বেইট বা কি বলবো কনফিডেন্স যদি আপনার না আসে, সেই ক্ষেত্রে আপনার মেন্টরের উপর কনফিডেন্স না আসলে আপনার মেন্টরদের ক্লাস করে আপনি বেনিফিটেড হবেন না। তো এর প্লেন অ্যান্ড সিম্পল, এখানে এত কিছু কমিট করার কিছু নাই। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা 45টা সেশন নিব, আপনি আমাদের ডিসকাশন শুনবেন, এক্সপিরিয়েন্স শুনবেন, এক্সাম হল স্ট্র্যাটেজিস গুলো জানবেন। এগুলো জানলে ইতিমধ্যে আপনি যে প্রিপারেশনটুকু নিয়েছেন এই প্রিপারেশনটাকে ইনট্যাক্ট রেখে আপনি একটা বেটার এক্সাম, একটা ভালো এক্সাম ইনশাল্লাহ দিতে পারবেন, ঠিক আছে? আর আমরা তো আলটিমেটলি আমরা শুধু বিসিএস রিলেটেড পড়াচ্ছি, ব্যাপারটা এরকম না। তো আমাদের ওই যে ডাইভার্সিফাইড যে এক্সপিরিয়েন্স আছে সেগুলো আমরা আপনার সাথে শেয়ার করবো, আপনি এক্সপিরিয়েন্সটা পারচেস করতেছেন, নাথিং এলস, ঠিক আছে? আর ওই যে বললাম যে টাইম আপনি লাইভ করতে না পারলে আপনি রেকর্ড দেখে নেবেন, দিনে দেখবেন, এইটা কোনো মেজর ডিল না, কোনো বিগ ডিল না, ঠিক আছে? সো ব্যাপারগুলো এরকমই। তো আবার বলতেছি, যারা ফ্লেক্সিবল, যারা কনফিডেন্ট, তারাই আলটিমেটলি যুক্ত হয়েন ভাই। কারণ দেখা যায় একটা ব্যাচের এনভায়রনমেন্ট, আমরা সবসময় অল্প সংখ্যক স্টুডেন্ট কাজ করতেছি, আমরা বড় কোনো কোচিং সেন্টার না যে আমরা 200 300 500 স্টুডেন্ট পড়াবো। এমন হইতে পারে আমরা 30 জন, হইতে পারে ইটস ওকে, 30 জনই পড়াবো আমরা, 30 জনকে। এটা আমাদের একটা সিএসআর প্রজেক্ট। আপনারা এখানে যে 3 জন মেন্টরের কাজ মানে ক্লাস পাচ্ছেন, আমরা একটা প্রথাগত কোচিং সেন্টারে আমরা একটা ক্লাস নিলে আমাদের কত টাকা সম্মানই দেয়। আপনারা তো অনেকেই অনেক স্মার্ট, আপনাদের খোঁজ নিন, স্পেশালি আমাদের কয়জনকে মানে আমরা যে কয়জন আছি কত টাকা পেতাম। তো ওই হিসাবে এটা আমাদের মনিটারি গেইনের কোনো প্রজেক্ট না। এটা আমরা যদি বিসিএস কর্মকাণ্ড সামনে আগাবো, হ্যাঁ আমরা চ্যারিটিও করতেছি না, আমরা মানে দানশীল কেউ না, আমরা সামনেই এটাকে বিজনেস মানে আমরা একটা অ্যাসপেক্ট হিসেবে দেখছি, হালাল পথে কিছু ইনকাম করার সুযোগ হিসেবে দেখছি, যে আমরা 47 বিসিএস নিয়ে কাজ শুরু করি। আমাদের নিজেদের মধ্যে যে র্যাপোটা আছে এই র্যাপোটাকে ক্যাপিটালাইজ করে ভালো একটা প্রস্তুতি নিতে আপনাদেরকে হেল্প করতে আমরা বদ্ধপরিকর, এইটুকুই। তো এইটা আমাদের জীবন না, আমাদের জীবন একটা ছোট পার্ট, এইটা আপনাদের জীবন একটা ছোট পার্ট, বিশেষ পরীক্ষা। তো 1.5-2 মাস আমাদের কমন ইন্টারেস্ট আছে, একে অপরের টাচে থাকবো, লাস্ট মুহূর্তে রিভিশনটা যাতে ভালো হয় সেটা আমরা এনশিওর করবো। এইখানে আর এত জি স্যার, কমিটমেন্ট বুকে হাত দিয়ে কত কিছু রেসপন্সটাই করতে পারবো আসলে না। আসল, মানে দ্যাটস দ্য কোনো মেইন থিং। সমস্যায় পড়লে সমস্যা রেসপন্সটাই বলে যাতে শোনেন, দ্রুত হোয়াটসঅ্যাপে পাই একটা সেটা। সমস্যা আছে, আপনার সমস্যা আছে, আপনি হোয়াটসঅ্যাপে দিলেন, হোয়াটসঅ্যাপের নকটা দিলে আমাদের 3-4 জনের মধ্যে যে প্রথম দেখবে সে সেটা আপনাকে রিপ্লাই করার চেষ্টা করবে, ভুল উত্তর দিবে না। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি দিলাম কি আমি দিলাম, আমাকে 5 মিনিটের মধ্যে কেন উত্তর দিল না, তাইলে হবে না। আপনি দিবেন, ওয়েট করবেন, দিয়ে ওয়েট করবেন আপনাকে শর্টেস্ট পসিবল টাইম। আর শর্টেস্ট পসিবল টাইমটা কোনোদিন 5 মিনিট হবে, কোনোদিন 5 ঘন্টা হবে, হ্যাঁ, কোনোদিন 10 মিনিট হবে, কোনোদিন 12 ঘন্টা হইতে পারে। 12 ঘন্টা হবে না, হাইপোথেটিক্যালি বলতেছি। এর মধ্যে আমরা আপনাকে একটা বেস্ট পসিবল সলিউশন দেওয়ার চেষ্টা করবো, এইটা হচ্ছে বিষয়, নাথিং এলস, ঠিক আছে? আশা করি আমি বিষয়গুলো ক্লিয়ার করতে পারছি।
তো তারপরেও কারো যদি কোনো কনফিউশন থাকে আমার আর মনে হয় না ভাইয়া আরেকটা কনফিউশন কথা দূর জিজ্ঞেস করতে করার পারবো। আছে, যদি আমাদের পরীক্ষা জুনে হয় তাহলে কি আপনারা আমাদেরকে মানে সময় ক্লাস বৃদ্ধি করবেন, ক্লাস গাইড করবেন? ক্লাস 45টাই থাকবে, কিন্তু আপনাদের সাথে কন্টিনিউয়াস যে সাপোর্ট এটাকে আমরা অবশ্যই জারি রাখবো, কারণ আপনারা হচ্ছেন যারা যুক্ত থাকবেন, তা আপনারা আমাদের প্রোডাক্ট বেসিক্যালি। আপনাদের মধ্যে কেউ যখন পিডিতে টিকবেন, আপনার সাফল্যর পুরা দাবিদার আমরা হব না, কিন্তু মনে করে ভালো লাগবে যে না, আমরা 40 জনকে গ্রুম করছি, 40 জনের থেকে তো 30 জন 25 জন পিডিতে টিকছে। তো রিটার্নের ক্ষেত্রে দেখা যাবে যে আপনার আমাদের রিটার্ন কোর্সেস গুলো আছে, আপনারাই পরবর্তীতে আমাদের জন্য মানে রেভিনিউ আর্নিং মেশিন হবেন। তো তো অবশ্যই আমাদের জায়গা থেকে আমাদের নিজস্ব জীবনযাত্রাকে ঠিকঠাক রেখে আমি অবশ্যই আমরা 3 জনই বা 4জনই নিজেদের জায়গা থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। সর্বোচ্চ এফোর্টটুকু আমরা দিব, না হলে 3 জন 4জন এই এক প্ল্যাটফর্মে আমরা শুধু শুধু এক হই নাই, ঠিক আছে? তো কিন্তু ওই যে ওভার দ্য টপ 24 ঘন্টা স্যার বোধ হয় বা ভাইয়ারা বোধ হয় ফোন হাতে নিয়ে বসে আছে, আমি মেসেজ দিব আর আমাকে রিপ্লাই দিবে, এই এক্সপেকটেশন রাখেন না। আমরা প্রতিদিনই আপনাদের যে প্রবলেম গুলো আছে এগুলো আমরা সলিউশন আমরা দিব প্রতিদিন, ইনশাল্লাহ আপনারা পাবেন। কারণ আমরা তো মানুষ একজন না, মানুষ 3জন, এবং আমরা প্রত্যেকে ডাইভার্সিফাইড সেক্টর থেকে আসছি, প্রত্যেকে একাধিক সাবজেক্ট পড়ানোর অভিজ্ঞতা আছে। তো যার যার জায়গা থেকে আমরা স্যার এগুলো আপনি শেয়ার কোন করবো, ক্লাস নেবেন? আপনারা স্যার পাবেন, আমার এগুলো নিয়ে তো কনসার্ন নাই। আমরা কিছু সবাই আমরা মিলেমিশে এই ক্লাস নিব, কারণ বিশেষ পিলি পাস করতে হলে সবাই সবকিছু পড়তে হয়েছে। আপনি তো কখনো দেখা যাচ্ছে নৈতিকতা ক্লাস করেন না, তাহলে আমি আপনার নৈতিকতা সুশাসনের ক্লাস নিবো, আমি আপনার ভূগোলের ক্লাস নিবো, এরকম মিক্স। জিকের কিছু ক্লাস দেখা যাবে আমি নিবো, কিছু ক্লাস আপনাদের জোয়ার স্যার নিবে। ইংলিশ পিলি হয়তো জোয়ার স্যার ফুলটা নিচ্ছে, ইংলিশ টিচার আপনাদের আরেকজন টিচার আছে যে আজকে নাই, সে নিবে লিটারেচারটা। ম্যাথ যেমন আপনাদের তৌহিদ স্যার নিবে। তো আমরা প্রত্যেকে স্যার কমপ্লিমেন্ট জিকে করবো। আর ইংলিশটা জোহার স্যারকে দিয়েন। জি হ্যাঁ, স্যার। জোয়ার স্যার নেবেন না, জোয়ার স্যার উপর আপনার ইয়ে আছে, জোয়ার স্যার করবে, সমস্যা নাই। তাহলে আমি বের হয়ে গেলাম, আমার জন্য আলহামদুলিল্লাহ ভালো হইলো, টেনশন নাই, ঠিক আছে? যেভাবে চান এভাবে হবে। যে জোয়ার স্যারের ফ্যান ফলোয়ার যারা আছে তাদের জন্য করছি 100 বা 200 জি টাকা বাড়িয়ে দিতে স্যার, হবে আর কি। এটা ঠিক ভালো আছে, হয় তাহলে। জি জি জি, অবশ্যই দেওয়া হবে। করুন আপনারা, হ্যাঁ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আপনাদের আরো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার একটা কোশ্চেন করতাম। শিওর। স্যার মানে আমরা যে হচ্ছে চয়েস লিস্টে দিছি ক্যাডার চয়েস, ওখানে অ্যাডমিন আর কাস্টমস মানে পরপর দিছি, তো এক্ষেত্রে মানে নাম্বার অনুযায়ী কি ওই দুটাই যদি না আসে, তাহলে পরে যে অডিট বা ট্যাক্স দিছি এগুলো কি আসবে? আর কিভাবে আসে হ্যাঁ, মানে? অবশ্যই আসবে, অবশ্যই আসবে। আপনার প্রথমে মার্কসটাকে ওরা ধরবে, ধরে দেখবে হ্যাঁ, যে সেই মার্কস এবং আপনার আসলে টোটাল ক্যারি করতে। ওভারঅল মেরিট হ্যাঁ পজিশনে কোথায় গিয়ে ঠেকে। হ্যাঁ তো যে ধরেন আপনি ধরেন, আপনি একটা এক্সাম্পল দিই, আপনি হয়তোবা টোটাল মার্কস পেয়েছেন 650, হ্যাঁ না একটু বাড়ায় ধরি, ভাইবা নিয়ে আপনি ধরেন নাম্বার পাচ্ছেন 720। হ্যাঁ তো আপনার আগে হয়তোবা 40 জন আছে। তো ওই 40 জনকে প্রথম যে ফার্স্ট হয়েছে, যে সে ধরেন আপনার পাইছে 780। তো সেই 780 যে পাইছে, যে ফার্স্ট হয়েছে, তাকে তার চয়েস লিস্ট অনুযায়ী প্রথমটা দিয়ে দিবে। তার প্রথম চয়েস লিস্ট অথবা ফরেন, সে ফরেন পেয়ে গেল। এরপরে সেকেন্ড পার্সন যে আছে, তার চয়েস লিস্ট অনুযায়ী তাকে সেটা দেওয়া হবে। এখন আপনি যখন পাচ্ছেন, ধরেন 720 পাচ্ছেন, তখন দেখা হবে যে আপনার ফার্স্ট চয়েস ফরেনে খালি আছে কিনা। ফরেনে খালি নাই, তারপর আপনাকে ম্যাচ করা দেখাবে। সেকেন্ড চয়েস অ্যাডমিনে আসলে খালি আছে কিনা, আপনাকে অ্যাডমিন দেওয়ার ট্রাই করবে, অ্যাডমিনও মিলে নাই। থার্ড চয়েস কাস্টমস, ও মিলায় দেখার ট্রাই করবে যে আপনি থার্ড চয়েসটাই খালি আছে কিনা। যদি না থাকে, কারণ আগে তো ফিল আপ হয়ে গেছে, যারা বেশি মার্কস পাচ্ছিল তাদের চয়েস লিস্ট অনুযায়ী তাদেরকে আগে দিয়ে দিছে। এইভাবে আপনি যেই কয়টা চয়েস লিস্ট দিচ্ছেন, এই মার্কস দিয়ে কোন চয়েস লিস্টটাই ফিট করে, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবগুলো আসলে চেক করে যেখানে আপনি ফিট করেন আপনাকে সেখানে দিয়ে দেওয়া হবে। ও জি স্যার, এটা হচ্ছে বুঝছি। সিস্টেম। আর এই কাজটা আসলে হাতে করা হবে না, এটা সফটওয়্যারটা ওইভাবে তৈরি করা। আপনার মার্কস অনুযায়ী প্রতিটা ক্যাডারই চেক করে দেখবে যে আপনি কোনোটাই ফিট করেন কিনা। সর্বলাস্টেটা যদি ফিট না করেন, তখন আপনাকে নন ক্যাডার লিস্টে নিয়ে যাবে। ও এটা হচ্ছে বুঝতে সিস্টেম। পারছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা ভাইয়া, তারপর আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ওই যে বিগত সালের কোশ্চেন গুলা যেগুলা বিসিএস এর 10 জি টু জি। 46 পর্যন্ত, হ্যাঁ, এগুলা যদি হুম ব্যাখ্যা হুম সহ কমপ্লিট করা যায়, খুব সুন্দরভাবে হুম আয়ত্তস্থ করা যায়, হুম তো সেক্ষেত্রে হুম। মানে আপনারা তো অ্যানালাইসিস করছেন, কত পার্সেন্ট মানে কমন পাওয়া যেতে পারে এরকম? বিগত বিগত পরীক্ষার কোশ্চেন গুলো জাস্ট, আপনি যদি বিগত পরীক্ষার কোশ্চেন গুলো জাস্ট পড়ে যান, কোনো ব্যাখ্যা টাখ্যা কিছু পড়েন নাই, তাহলেও আপনি মোটামুটি 15% কোশ্চেন কমন পাবেন, একদম হুবহু কমন পাবেন। আর যদি আপনি ব্যাখ্যা সহ পড়েন, তাহলে আপনি মোটামুটি 45% কোশ্চেন আপনি কমন পাবেন। আর ওই কোশ্চেনটার ব্যাখ্যা তার আশেপাশে ডানে বামে
বিভিন্ন জায়গার ওই রিলেটেড যদি আপনি পড়েন তাহলে মোটামুটি 50% কোয়েশ্চেন আপনি কমন পাবেন। আর এর চেয়ে একটু বেশি পাওয়ার জন্য আপনাকে আরেকটু বেশি পড়াশোনা করতে হবে, অন্যান্য টপিক গুলোকেও এর সাথে রিলেটেড টপিক গুলোকেও এর সাথে ইনক্লুডেড করতে হবে, তাহলে মোটামুটি আপনার কাজ সেক্ষেত্রে হয়ে যাবে। আমরা ওইভাবে সেক্ষেত্রে ভাইয়া ব্যাখ্যা সহ পড়লাম, পাশাপাশি একটা ডাইজেস্ট পড়লাম, সেক্ষেত্রে কি 65% মানে কমন পাওয়ার সম্ভাবনা থাকতে আমি পারে কি? ভাই আমি একটু বলি হ্যাঁ, এক্ষেত্রে আপনি মোটামুটি যদি যদি আপনি বাজেট প্রিসেপ্টরস এর ডাইজেস্টটা পড়তে পারেন। হ্যাঁ, preceptors পড়তেছি ভাই। এবার আমি একটু শেষ হ্যাঁ, করে নেই। যদি আপনি একদম আপনি যেটা বলতেছেন যে কোশ্চেনের ব্যাখ্যা সহ পড়া, সেটা মানে জব সলিউশনটা পড়া। তো আপনি জি যদি জি জব জি সলিউশনটা পড়তে পারেন বিসিএস এর, আচ্ছা আরেকটা ব্যাপার আছে, শুধু বিসিএস এর কোশ্চেন গুলো দেখবেন না, সমসাময়িক সময়ে আসা বিভিন্ন পরীক্ষার কোশ্চেন একটু দেখতে হবে। তো জি যদি জি আপনি জব সলিউশনটা মোটামুটি প্র্যাকটিস করেন এবং একটা ডাইজেস্ট, সেটা হচ্ছে প্রিসেপ্টরস বা সমমানের ডাইজেস্ট যদি পড়েন, তাহলে ইনশাআল্লাহ আপনি প্রিলি ফেল করবেন না, প্রিলি পাস করবেন। সেটা আলহামদুলিল্লাহ। 65% হয়ে পাস হোক, 60% হয়ে পাস হোক, কোয়েশ্চেনের ক্যাটাগরির উপর বেস করে পার্সেন্টেজটা আসলে ডিপেন্ড করে, বাট আপনি প্রিলি ফেল করবেন না, এইটুকু আপনাকে আমি অ্যাসিওর করতে পারি। এখন জোহের বলেন। জি আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আপনি যদি যে কোনো একটা বাজারে ভালো ডাইজেস্ট যদি পরিপূর্ণভাবে শেষ করেন তাহলে আপনার মোটামুটি প্রিলি পাস হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো জি এটা মানে প্রিলি পাস করার জন্য কিন্তু পুরো ডাইজেস্টটা ভালো মতো পড়াও কিন্তু একটা ব্যাপার, বুঝতে পেরেছেন? এখানে ডাইজেস্ট পড়লে যে প্রিলি পাস হবে এটা আমি বলছি, এর মাঝখানে এই না যে আপনি ডাইজেস্ট থেকে আবার কাটছাট করবেন, নিজের মতো বাদ দিবেন। পুরো ডাইজেস্টটা শেষ করলে মোটামুটি একটা চান্স আছে প্রিলি পাস করে ফেলার। তো পুরো ডাইজেস্টটা পড়াও একটা এত ইজি একটা ব্যাপার না, এটা পড়তে গেলেও আবার অনেক সময় লেগে যায়, বুঝতে পেরেছেন? তো হুম এটা একদম শর্টকাট টেকনিক, লাস্ট মোমেন্টে ডাইজেস্ট দেখতে পারেন। আমরা যে ক্লাসটা ডিজাইন করেছি এটা মূলত ডাইজেস্টেরই বলতে পারেন একটা মানে ক্লাস আকারে আমরা এটা আপনাদেরকে পড়াই দিব, বুঝতে পেরেছেন? এই ডাইজেস্টটাই আমরা আপনাদেরকে পড়াই দিব লাস্ট মোমেন্টে প্রিপারেশন। এরপরে তো আমাদের 48 একটা লং কোর্স লঞ্চ করব 48তম মধ্যে। কারণ যেটা বলি, প্রিলি পরীক্ষা পাশ করা কিন্তু আমাদের টার্গেট না। আমাদের টার্গেট, যেহেতু এই ফিল্ডে এসেছে, আমাদের টার্গেট হচ্ছে ক্যাডার হওয়া। এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। তো প্রিলি জি জি পরীক্ষা তো যেমন বললাম এটা বাছাই পরীক্ষা, তো আমাদের মূল পরীক্ষাটা হচ্ছে কিন্তু রিটার্নটাই আসল পরীক্ষা হয়। তো প্রিলি পরীক্ষার সাথে সাথে কিভাবে রিটেনের প্রিপারেশন নিতে পারবো এটা অনেকের জিজ্ঞাসা থাকে, যে প্রিলির সাথে সাথে কিভাবে রিটেন নিতে পারবো, রিটেনে কোন কোন জিনিসগুলো পড়তে হবে প্রিলির সাথে মিল রেখে। এই ব্যাপারটা আমরা যখন 48-এর একটা লং কোর্স স্টার্ট করবো, তো 48-এর লং কোর্সটা আমাদের মূলত এটাই টার্গেট হবে, প্রিলির সাথে সাথে যেন রিটেন আমাদের একটা বড় অংশ কভার হয়ে যায়। তো জি ওইটা ইনশাল্লাহ 48-এর সময় করবো আমরা। হ্যাঁ ভাইয়া, আমি আমি মূলত ভাইয়া পড়তেছিলাম সেটা হচ্ছে যে প্রিসেপ্টরস এরই হচ্ছে যে 10 to 46 বিসিএস এর যে অ্যানালাইসিস, মানে বিগত সালের কোশ্চেন ব্যাখ্যা সহ এটা, আর হচ্ছে যে প্রিসেপ্টরের ডাইজেস্ট, আর আরেকটা আমি কিনতে চাচ্ছিলাম রিসেন্ট, সেটা হচ্ছে যে টেক্সট বুক রিভিউ যেটা আর কি। তো এই 3টা বই আমি খুব ভালোভাবে পড়তে চাচ্ছিলাম, এবং আমি বিগত 2-3টা বিসিএস দিছি, জাস্ট কিছুটা মার্কসের জন্য আমি উতরাতে পারিনি, মানে দেখা যাচ্ছে যে 3-4 মার্কসের জন্য। আমি বর্তমানে একটা জব করি কিন্তু সময় কম পাচ্ছি। তো সেই ক্ষেত্রে এই 3টা বই যদি খুব ভালোভাবে আর একটু পড়ি, তো আমি আমার আমার প্রথম হ্যাঁ, সাজেশন হবে বাংলা এবং ইংলিশ, এটা ম্যাক্সিমাইজ করা আপনার মানে পড়ার দিক থেকে। কারণ প্রিলিতে ফেল করার একটা অন্যতম কারণ হচ্ছে বাংলা বা ইংলিশে 35 যে 70 মার্ক, এটার মধ্যে দেখবেন ম্যাক্সিমামই হয় ইংলিশ খারাপ হয়ে গেছে না বাংলা খারাপ হয়ে গেছে। দেখা যায় যে যে 5-6 মার্ক কম পেয়েছে বা কাট মার্ক যেটা আপনি বলছেন আপনি উঠাতে পারেননি, আপনি একটু জি জি হিসাব করে দেখবেন হয় বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা আপনার খারাপ হয়েছে, বা আপনার প্রত্যাশিত মার্ক হয় এই দুইটার যে কোনো একটার মধ্যে পাননি। এরপরে তো অবশ্যই ম্যাথের 15 মার্ক, মেন্টাল এবিলিটির 15 মার্ক, এগুলো তো আছেই, প্রত্যেকটা সাবজেক্টই গুরুত্বপূর্ণ। তবে বাংলা এবং ইংলিশটা আপনি খুব ভালো মতো শেষ করার চেষ্টা করবেন, যেন এগুলোর থেকে বেসিক প্রশ্ন আসলে এগুলো মিস না হয়, স্পেলিং মিস্টেক না হয়, স্পেলিং এর প্রশ্ন ভুল না হয়, ভোকাবুলারি নাম মিস হয়ে যায়। এরপর হচ্ছে আমাদের যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্রিপোজিশন, ইডিয়মস এন্ড ফ্রেজ, জেন্ডার ইত্যাদি, গ্রুপ ভার্ব, এগুলো যেন আমাদের মিসিং না হয়, বুঝতে পেরেছেন? জি এরপরে তো আর জি বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এগুলো তো কোনো শেষ নাই, এগুলো আপনি পড়ে তো শেষ করতে পারবেন না। এগুলোর জি একটা জি গাইডলাইন আছে, গাইডলাইন অনুযায়ী পড়বেন। তো বাংলা ইংলিশ কিন্তু শেষ করা সম্ভব সিলেবাসটা, সেই সাথে বিজ্ঞান, ম্যাথ, আইসিটি এগুলোও পড়তে হবে। তো আশা করি আমাদের গাইডলাইন ক্লাসগুলো করলে মোটামুটি একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবে। ক্লাসটা তো মাত্র আমরা আচ্ছা 1 একটু মাসের আমি মধ্যে একটু শেষ বলি। করব। জি জি ভাই। আচ্ছা ভাই, আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করছেন? ভাইয়া, আমি মৎস্য বিজ্ঞানে পড়ছি, মৎস্য বিজ্ঞানে অনার্স মাস্টার্স মৎস্য, করছি। হ্যাঁ ওকে।
মৎস্য বিজ্ঞানে যেহেতু আপনি অনার্স মাস্টার্স করছেন, আপনি ডাইজেস্টের বাইরেও আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে সায়েন্স পার্টটা, বিজ্ঞান পার্টটা এবং জি ম্যাথ পার্টটা আপনার জন্য খুবই পসিবল। এই পার্ট আপনি নাম্বার ছাড়বেন না। আমিও আপনার মতো চাকরি করেই, আমি তো আমার কিছুটা হিস্ট্রি বললাম যে হ্যাঁ আমি বলছেন পাশ করার পর দিন থেকেই চাকরি শুরু করে দিছি। প্রথমে আমি 14 মাস প্রাইভেট চাকরি করেছি, তারপরে পল্লী বিদ্যুতে, তারপরে হচ্ছে সমাজ কল্যাণে। ইন দা বিটুইন আমি ওয়াসাতেও চাকরি পেয়েছিলাম, অনেকগুলো চাকরি পেয়েছিলাম। তো যাই হোক, তো ফ্যাক্ট হচ্ছে যেটা আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি ম্যাথ ভালো পারতাম, বিজ্ঞান ভালো পারতাম, আইসিটি ভালো পারতাম। আমি এইখানে যাতে আমার মার্কস না ইন্টারেস্টিং ছুটে, বিষয় একটা। তারপরেও দু একটা ছুটে যায়, জি আমি ওইটুকু পার্ট এনশিওর করার ট্রাই করতাম। সেকেন্ড ব্যাপার যেটা, আমি বাংলা একটু কম পারতাম, প্রকৃতি প্রত্যয় এটা আমার হুম দ্বারা হতোই না, এবং আমি জানি প্রকৃতি প্রত্যয় থেকে নাম্বার মানে কোশ্চেন আসবে। তারপরে হুম বাগধারা, কঠিন গুলো আমি পারতাম না, এবং আমার ওইগুলা বসে বসে মুখস্থ করার মতো টাইম আমার কাছে নাই। তো এই জন্য হুম। আমি কি করতাম, এবং কোশ্চেন আসবে আমি জানি, এবং আমি এটা পারবো না আমি এটাও জানতাম, তো আমি ওই পার্ট গুলো ছেড়ে দিতাম। তো প্রকৃতি প্রত্যয় এটা আমার দ্বারা হবে না, বাগধারা আমার দ্বারা হবে না, সন্ধি আমার দ্বারা হবে না, এবং এইসব জায়গাতে কিন্তু 6-7 নাম্বার আমি ছাড়বো এটা আমি জেনে এক্সাম হলে যেতাম এবং পাস করে আসতাম। তো পার্সোনাল লেভেলও একটা প্ল্যানিং থাকবে, আমরা ওভারঅল একটা প্ল্যানিং আপনাকে দিব। আপনার পার্সোনাল লেভেলের প্ল্যানটা আমি কি ক্লিয়ার করতে পারছি কিনা? জি জি থ্যাংক ইউ জি, ভাইয়া। এটা হ্যাঁ এটা কিন্তু ভাই একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। ভাই যেহেতু ম্যাথ বিজ্ঞান এসবে খুব ভালো ছিল, তো ওই বাংলার যে 6-7 মার্ক ভাই ছেড়ে দিত, ওইগুলো কিন্তু ভাই খুব ইজিলি কভার করতে পারতো। আমার হুম হুম ক্ষেত্রে আবার কি হতো, আমি দেখা যেত ইংলিশে খুব ভালো ছিলাম, তো ইংলিশে 35-এর মধ্যে আমি খুব ইজিলি 30 পেয়ে যেতাম। তো ইংলিশে 35-এ 30 পাইলে কিন্তু আপনার প্রিলিতে অনেক লম্বা একটা মার্ক অলরেডি উঠে হ্যাঁ ফেলছেন, বুঝতে পারছেন? হিউজ তো মার্ক এই হ্যাঁ। কারণে দেখা যায় যে আমার অন্য কোনো জায়গায় যদি খারাপ হইতো, এটা আমার কাভার করে ফেলতো। তো এটা আপনার নিজেদেরও ব্যাপার যে আপনার নিজে কোন জায়গায় ভালো, ওই জায়গায় যদি আপনি ম্যাক্সিমাম মার্ক উঠাই ফেলতে পারেন, তো আরেক জায়গায় আপনি একটু কিছু কয়েকটা জিনিস বাদ দিলে দেখা যায় এটা খুব বড় একটা কোনো প্রভাব ফেলে না। তো হুম। পার্সোনালি যে ভাই যেটা বললো যে প্রত্যেকের আবার নিজস্ব একটা পার্সোনাল ব্যাপার আছে, যে আপনি কোন সাবজেক্টে ভালো, কোন সাবজেক্টে আপনি ম্যাক্সিমাম মার্ক তুলতে পারবেন। ওইটা জেনে যদি আপনি এক দুইটা সাবজেক্ট বা এক দুইটা অধ্যায় বাদ দিতে চান, সেক্ষেত্রে বাদ দিতে পারবেন আপনি। জি জি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ। স্যার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে মানে আমি রিসেন্টলি ব্যাংকের প্রিপারেশন নেওয়া শুরু করেছি লাস্ট নভেম্বর থেকে, অ্যান্ড মোটামুটি ব্যাংক সেন্ট্রিক ইংলিশ, বাংলা, আইসিটি, জিকে, ব্যাংক সেন্ট্রিক যতটুকু পড়া অতটুকু মোটামুটি আমার গুছানো হয়ে গিয়েছে। তো যেহেতু আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে মানে ব্র্যাক থেকে আমি ইকোনমিক্সে আন্ডারগ্র্যাড অ্যান্ড এমবিএ করেছি ফিন্যান্সে। তো আমার জন্য কি আসলে বিসিএস, মানে আমি এখনো আসলে একটু কনফিউজ বলবো, তাই আমি প্রশ্নটা করতেছি। এটা ইট মাইট বি সাউন্ডিং সিলি, বাট মানে এটা কি একটা মানে চয়েস হতে পারে কিনা যে আমি মানে এই কয় মাসে কি সব পড়া শেষ করতে পারবো প্রিলির, মানে এখন থেকে যদি আমি শুরু করি মানে আচ্ছা, বাকি। আমি একটু বলি আপনাকে। আপনি যেহেতু ব্যাংকের একটা প্রিপারেশন নিয়েছেন, আপনি ম্যাথ, ব্যাংকের ম্যাথ যদি করে থাকেন, তার মানে অবশ্যই বিসিএস এর ম্যাথের একটা বড় অংশই কভার হয়ে গেছে। ব্যাংকের ম্যাথ তো আরেকটু ডিফিকাল্টি লেভেল আরেকটু বেশি থাকে। আবার ব্যাংকের ইংলিশও যেহেতু আপনি করেছেন, ব্যাংকের ইংলিশে গ্রামার করা থাকলে বিসিএস এর ইংলিশ গ্রামার নিয়ে কোনো ধরনের চ্যালেঞ্জই আপনি পড়বেন না। খালি বিসিএস ইংলিশে আপনার লিটারেচার পার্টটা পড়তে হবে, যেটা আমরা পড়াবো। আমরা 4টা ক্লাসের মধ্যে লিটারেচার 15 মার্কের মধ্যে যেন 9 থেকে 10 মার্ক আপনার কমন পড়ে, এর জন্য পড়াবো। আমরা কিন্তু কোনো সময় বলছি না যে 15 মার্কের জন্য পড়াবো, আমরা 15 মার্কের মধ্যে আপনি যেন 9 থেকে 10 মার্ক কমন পড়ে, এটার জন্য আমরা পড়াবো। এছাড়া আপনার ব্যাংকের মধ্যে যে জায়গাটা আপনাদের শর্টেজ আছে, এটা হচ্ছে ব্যাংকের বাংলার। আপনার অবশ্যই হবে না বিসিএস এর জন্য, বাংলা বিসিএস এর জন্য অনেক পড়া লাগে, ব্যাংকে সে তুলনায় কিছুই আসে না। আর ব্যাংকের জিকে দ্বারাও হবে না, আপনার বিসিএস এর জিকে অনেক বড়। বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, দুইটা আলাদা টপিক আছে। ব্যাংকে হচ্ছে যেমন ইতিহাস থেকে প্রশ্ন আসে না, বিসিএস এ ইতিহাস থেকে অনেক প্রশ্ন আসে। ব্যাংকে সংবিধান থেকে প্রশ্ন আসে না, বিসিএস এর সংবিধান থেকে প্রশ্ন আসে। তো এত অল্প সময়ের মধ্যে আপনি তো পুরো সংবিধান পড়তে পারবেন না, বা পুরোপুরি ভাবে ইতিহাসটা শেষ করতে পারবেন না। অনেক জায়গায় আপনার ল্যাকিংস থেকে যাবে। তো আমাদের এই যে রোডম্যাপটা, এই রোডম্যাপটা হচ্ছে যে মূলত যে জায়গাগুলোর থেকে প্রশ্ন সাধারণত আসে, এবং যেটার থেকে পড়লে আমরা 130-এর মতো উঠায় ফেলতে পারবো মার্ক, ওই জায়গাগুলো দেখায় দেওয়া। যদি আপনার 130 মার্ক না আসে, বা আপনার মনে করেন কোনো ল্যাকিংস থাকে, আপনার প্রিলি পাস করতে না পারলেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য উচিত হবে যে একটা ফুল প্রিলি প্রিপারেশন নেওয়া, যেটা হচ্ছে আমরা 48তম বিসিএস প্রিলির জন্য করাবো। তবে 47তম বিসিএস প্রিলি যে রোডম্যাপ, এটা নিলে যে আপনার হবে না, এটা আমরা কোনোভাবেই বলতে পারি না। কারণ আপনার ম্যাথ ইংলিশে অলরেডি আপনি করে রেখেছেন, জাস্ট লিটারেচার পার্ট, বাংলা লিটারেচার, বাংলা গ্রামার এবং জিকে যেগুলো দেখাচ্ছে, যদি এই অনুযায়ী পরীক্ষায় চলে আসে, তাহলে অবশ্যই প্রিলি পাস হয়ে যেতে পারে। এরকম আমার অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশ ব্যাংকের এডি, তারা
তবে তারা দেখা যায় যে প্রিলি পাস করতে পারে না। রিটেন পরীক্ষা দিলে, বিসিএস এর রিটেন পরীক্ষা দিলে তারা খুব ভালো করতো, তবে রিটেন পরীক্ষায় বসতে পারতেছে না কারণ প্রিলি পাস করতে পারতেছে না। তো এটা আসলে ব্যাপারটা, প্রিলিটা পুরোপুরি একটা ভিন্ন পরীক্ষা, এটা একটা স্ট্র্যাটেজিক পরীক্ষা, এটা হচ্ছে গুছিয়ে একটা প্রিপারেশন নেওয়ার পরীক্ষা। তো আশা করি আমাদের যে রোডম্যাপটা থাকবে, রোডম্যাপ অনুযায়ী যদি পড়েন তাহলে একটা, আমরা কোনো সময় গ্যারান্টি দিতে পারবো না, তবে আমরা আশাবাদী এটা পড়লে আশা করা যায় যে 130 আমরা ছুঁইতে পারবো। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। তো ভাই যদি কিছু অ্যাড করতে চান করতে পারেন। আপনার উত্তরের সাথে আমি আসলে একমত। এখন আপনি হচ্ছে অনেক বেশি প্রিপারেশন নেওয়া পসিবল হবে না, তবে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি একটু কাজে লাগান তাহলে আসলে আপনি হয়তো পারবেন, যেহেতু আপনি ইকোনমিক্স পড়াশোনা করছেন। বিসিএস এর জিকে তেও ইকোনমিক্স এর একটা পার্ট থাকে, ইকোনমিক রিভিউ থেকে অনেক কোশ্চেন আসে, এগুলো আপনি মোটামুটি ভালোই পারবেন। আর পাশাপাশি আপনার এইচএসসি এবং এসএসসি লেভেলে আপনার আসলে কোন গ্রুপ ছিল এটা যদি একটু বলতেন। সায়েন্স ছিল, আমি মতিঝিল আইডিয়াল থেকে সায়েন্সে ছিলাম। সায়েন্স যেহেতু ছিল তাহলে আপনার মোটামুটি ম্যাথ, ইংলিশ, ইকোনমিক্স পড়ার কারণে ইংলিশটা ভালো হবেই গ্যারান্টেড। আর হচ্ছে আপনার ম্যাথ এবং সায়েন্সও মোটামুটি ভালোই হবে, মানে পড়লে পারা পসিবল। আর জিকের সাথে হয়তো বা টাচ নাই, বাট ধরলে যে পারবেন না ব্যাপারটা এরকমও না, পসিবল। আমি প্রথম যখন প্রিলি পাস করি 40তম বিসিএস এ, তখন কিন্তু আমি মোটামুটি পড়াশোনা করতে পেরেছিলাম আসলে 1 মাস। তখন আমি পল্লীবিদ্যুৎ চাকরি করতাম, সেখানে আসলে হিউজ ওয়ার্কলোড, এবং আমি মোটামুটি 1 মাস পরে কিন্তু প্রিলি পাস করতে পেরেছিলাম প্রথমবার। আর 41তম বিসিএস আসলে প্রপার প্রিপারেশনটা হয়েছিল। সো সম্ভব, এটা হলো আপনি কতটুকু ডেডিকেশন দিচ্ছেন, কতটুকু আপনি নিজের প্রতি অনেস্ট, পসিবল। জি। তো স্যার আমি আমার যেহেতু আমি 41তম বিসিএস এ যেহেতু মানে প্রথম বিসিএস ছিল, আমি 3 মাস সময় পেয়েছিলাম ফুল প্রিলি প্রিপারেশনটা নেওয়ার। আমি কিন্তু এর আগে কোনো সময় সাধারণ জ্ঞান পড়িনি। তো 3 মাসে যদি আমি ফুল সাধারণ জ্ঞানটা মোটামুটি একটা আয়ত্ত এনে প্রিলি পাস করতে পারি, আপনাদের এপ্রিলে পরীক্ষা না হয় যদি পরীক্ষাটা জুলাইতে হয়, যেটা হওয়ার একটা সম্ভাবনা আছে, সেক্ষেত্রে তো আপনি অনেক সময় পাচ্ছেন। তো 47তম প্রিলি যে হবে না এটা আসলে বলা যাবে না, এটাতেও আপনার হয়ে যেতে পারে। তো এটা কোনো ব্যাপার না। জি আচ্ছা, আর স্যার। কারো যদি প্রশ্ন থাকে? হয়েছে যে স্যার মানে এই কয়দিন পরে আমার একটা মোটামুটি পড়ার যে হ্যাবিট বা অনেকক্ষণ ধরে একটা এই জিনিস বা মানে একটা পড়ে সব মনে রাখার এতটুকু একটা ব্যালেন্স চলে এসেছে, কিন্তু আমি বুঝতে পারতেছি না যে মানে প্রাইভেট ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে কি এটা মানে কোনো রকমের মানে উড ইট বি এনি সর্ট অফ মানে কোনো নো মানে নো নো, কোনো সমস্যাই হবে না। আমাদের এনবিআর এর ফার্স্ট সেক্রেটারি যিনি, উনি হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে আসছে, মানে প্রথম সচিব এনবিআর এর। তো উনিও প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়েছে, আমাদের সাথে ট্যাক্স ক্যাডারও আছে এরকম যারা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এসেছে। তো এই প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এখন অনেক মানুষ আসছে বিসিএস এ, যদিও পাবলিক কোন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এটা নিয়ে ডমিনেট আপনাকে আর করে। জিজ্ঞাসাবাদ করা হবে না। এখন আচ্ছা নতুন ভাইবার সিস্টেমে আপনি কোন ইউনিভার্সিটি সেটা নিয়ে আসলে কোনো কোয়েশ্চেনই করা হবে না, সেটা সম্পূর্ণ ডিফারেন্ট ব্যাপার ওকে স্যার, থ্যাংক ইউ। বর্তমান প্রেক্ষাপটে। আর কারো কোনো প্রশ্ন আছে? কোয়েশ্চেন যদি থাকে করতে পারেন, আদারওয়াইজ আমরা সেশনটা শেষ করতে পারি। এমনিতে অনেক লেন্দি হয়ে আসসালামু গিয়েছে, আলাইকুম আমাদের ভাই, আমি টার্গেট একটা ছিল 1 কথা আওয়ারে বলতে শেষ করা। চাচ্ছিলাম। হ্যাঁ ভাই বলেন। মানে আমরা যদি অ্যাডমিশন নেই সেক্ষেত্রে কি আপনারা কি কোনো বই টই সাজেস্ট করবেন কিনা, বা আপনার কাছ থেকে কোনো বইয়ের সাপোর্ট পাবো কিনা, বা কোনো এই ধরনের যদি কোনো কিছু একটু বলতেন। বইয়ে সাপোর্ট আপনি তো পাবেন না, মানে আমরা তো আর বই দিতে পারবো না। অবশ্যই বই আমরা সাজেস্ট করব, অনেক জায়গায় হয়তো বই থেকে আমাদের দাগায়ও দিতে হবে। কারণ আমি যেহেতু বললাম যে সাধারণ জ্ঞান 5টা ক্লাস বা আন্তর্জাতিক বিষয়গুলি 3টা ক্লাস, 3টা ক্লাসের মধ্যে তো আসলে সব দেখা দেওয়া সম্ভব হবে না। আমি একটা ওভারঅল দিক নির্দেশনা দিয়ে দিব, প্লাস কিছু জিনিস আপনাদের পড়ে নিতে হবে। যেমন তৌহিদ স্যারের যে ক্লাসগুলো আছে, ওই ক্লাসগুলো স্যার হচ্ছে ক্লাসের মধ্যে আপনাদের ম্যাক্সিমাম জিনিস শেষ করাই দিবে। আর আমার ক্লাস যেগুলো হবে সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম জিনিস আমি ক্লাসে বলে দিব যে কোন জিনিসগুলো পড়তে হবে, যেন ক্লাসের পরে আপনার বাসায় বসে পড়তে পারেন। কারণ আমি তো ক্লাসে বসে এগুলো, যেহেতু ম্যাক্সিমামই মেমোরাইজিং এর জিনিস, এগুলো তো ক্লাসে বসে মুখস্থ করানো সম্ভব হবে না। তো সেই ক্ষেত্রে আমি অনেক সময় আপনাদের বই থেকে দাগাই দিব। এন্ড আপনাদের কাছে যে বইগুলোই থাকে প্রত্যেকটা বইয়ে কিছু সিমিলার জিনিস থাকে, একদম তো ভিন্ন কোনো বই না। তো আপনাদের কাছে অবশ্যই বাসায় বই আছে, বা আমরা বই সাজেস্ট করবো। যদি বই না থাকে সেগুলো আমি বই থেকে দাগাই দিব, যে কোন জায়গাগুলো বই থেকে কোন কোন জিনিসগুলো পড়ে নিতে হবে, যেন আপনাদের মানে ওভারঅল পড়াটা অনেক ছোট হয়ে আসে, গুছায় আসে। আশা করি বুঝতে পেরেছেন। জি জি ভাই, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে সেশনটা শেষ করি। পরবর্তীতে অবশ্যই তো আপনারা আমাদের সাথে থাকলে আমরা যুক্ত হব হোয়াটসঅ্যাপ গ্রুপে, তখন তো আরো উত্তর দিতে পারবো। জি না ভাই, ঠিক আছে ইনশাল্লাহ।